এরম একটা কেস এসেছিল ঝাড়গ্রাম থেকে। গ্রামগঞ্জের বাচ্চারা হারিয়ে গিয়ে পরবর্তীতে নাকি জানা যায় যে তিনি সেই বাচ্চাদিকে একটি নির্দিষ্ট দিনে নির্দিষ্ট তিথিতে বলি দিয়ে নিজের ক্ষমতা বাড়াতেন, যে সে যতদিন না শত শিশুর প্রাণ নিচ্ছে তার মুক্তি নেই। কন্যা সন্তানরা বেঁচে যেত, পুত্র সন্তান হলেই মারা যেত। এবার ভয় দেখানো হচ্ছে, দেওয়ালের মধ্যে পায়ের ছাপ পড়তে শুরু করলো, সেক্সুয়াল তোমাকে যেন অ্যাপ্রোচ করার জন্য বলা হচ্ছে। আর তুই যা বলছিস বল, তোর আর কয়েক ঘন্টা বাকি আছে। শিশুগুলোকে তারপর বলি দেওয়া হয়। মানে আমি যেটা বুঝতে পারছি, এই যে কাজগুলো তোমরা করো সেগুলো লাইফ রিস্ক থাকে। যে এক বাড়িতে ব্রহ্মদত্ত বাবা বেলগাছে থাকতেন এবং তিনি বলেছিলেন এই গাছ কোনোদিন যেন কেটে ফেলা না হয়। প্রমোটিং করে বাড়ি যখন পুরো বেলগাছটাকে কেটে দেয়, এবং সেই রাতেই ছেলেটি নিজে রেল লাইনে গিয়ে কাটা পড়ে। লোকে বলে সাউথ ফেসিং বাড়ি নেব, কত বড় সর্বনাশ করছে নিজেরাও জানেন। ধরুন আপনি এমন একটা বাস্তু পাচ্ছেন যেটা একটা গলির ভেতর দিয়ে গিয়ে শেষ প্রান্তে বাড়ি, ওটা কোনো মতে নেবে না, ওখানে থাকলে কেউ না কেউ সুইসাইড করবে। সে বাড়িতে বাচ্চা হবে না, গর্ভবন্ধন হয়ে যাবে, খুব খারাপ এন্টিটি হয়, তাহলে সে সব সময় তোমার মাথায় ঘোরাবে আমার এই দুনিয়ায় বেঁচে থেকে লাভ নেই, আমার মরে যাওয়া উচিত। এটা বশীকরণ, স্তম্ভন, মারণ সব ক্ষেত্রে প্রযোজ্য। মন্ত্রটা হচ্ছে 12 মন সরিষা 13 মন রাই, চল চল সরিষা কামরূপ যায়, কামরূপ কামিক্ষা মায়ের দোহায়, জয় দোহায় বিবি ওস্তাদের দোহায়, বিবি ফতেমার দোহায়, আবার সেই আমার বাণী যদি মিথ্যা যায় 33 কোটি দেবতার মাথা খায়। এই যে কাজগুলো হয়, এখানে আরেকটা যেটা ব্যাপার হচ্ছে খুঁটি ফুটে দেয়। এটা নিয়ে আমি বিস্তরে আলোচনা করব না, কারণ এটা খুবই কার্যকর একটা প্রয়োগ। মৃত বাচ্চাটাকে মুগুর দিয়ে পিটিয়ে পিটিয়ে শুকনো করে করে একটা আসন তৈরি করা হবে, এবং এই আসনে বসে খারাপ কাজই করা হয়। এজন্য বলে বিশ্বাসে কিন্তু থাকে, উপলব্ধি থাকে শ্রদ্ধা। সিন্দুর রানী নীলেম তোমা হতে মায়ের খাড়া, আমার এই মন্ত্রে বীজ তন্ত্রে সিঁদুর পড়া, অমুক কপালে দিলাম ফোঁটা, অমুক তখনই হবে বোকা পাঁঠা, আমার বাণী যদি মিথ্যা যায় 33 কোটি দেবতার মাথা খায়। কৌস্তবের আড্ডার আজকের যে পডকাস্টটা বা আজকের যে আড্ডাটা আপনারা শুনতে চলেছেন, সেটা নিয়ে বিশেষ কোনো কথা আমি বলবো না। আজকে আমাদের সাথে আছেন পূর্ণিমাদি। পূর্ণিমাদি এর আগে আমাদের সাথে কিউরিও ফাইটে বেশ কয়েকটা ঘটনা শেয়ার করেছেন। তিনি লাইফে যে কেস হ্যান্ডেল করেছেন বা যে কেসগুলো সলভ করেছেন, সেরকম একটা ঘটনা আজকে আমরা তার থেকে জেনেছি। ইভেন এমন অনেক কথা আমরা বলেছি যেগুলো আপনারা যদি জানেন, শোনেন এবং একটুখানি নলেজ রাখেন এই ব্যাপারটাতে, অনেক অঘটনের থেকে আপনারা বেঁচে যেতে পারেন। আজকের এই আড্ডাটা শেষ অবধি শুনুন, ইভেন শেয়ার করুন। আমি এটাই বলবো যে শেয়ার করুন, কারণ অনেক মানুষ অনেক প্রবলেমে থাকেন। আই থিঙ্ক আজকের এই যে পডকাস্টটা করেছি আমরা, সেটা যদি সবার কাছে পৌঁছে যায় তাহলে ডেফিনেটলি অনেকের হেল্প হবে। আপনারাও যদি আমার সাথে এরকমই একটা পডকাস্টে বসতে চান, এরকম একটা আড্ডা মারতে চান, আপনার ঘটনা জানাতে চান, তাহলে ডেফিনেটলি আমাকে যোগাযোগ করুন। ইমেল করতে পারেন, ইনস্টাগ্রামে নক করতে পারেন। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া আইডির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে এবং আমি চেষ্টা করবো কমেন্ট সেকশনেও দিয়ে দেওয়ার। ইভেন এখানে আর একটা কথাও বলে রাখি, আপনাদের যদি লাইফে কোনো স্পিরিচুয়াল হেল্পের দরকার পড়ে, সেটাও কিন্তু জানাতে পারেন। আজকের এই এপিসোডটা আপনারা কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, এবং আমি আবারও বলছি আজকের এই ভিডিওটা, আজকের এই পডকাস্টটা শেয়ার করে দিন। তাহলে চলুন শুরু করছি কৌস্তবের আড্ডার মারাত্মক একটা হরর পডকাস্ট। হ্যালো পূর্ণিমাদি, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা। কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। বিষয়টা হচ্ছে যে তুমি এর আগে কৌস্তবের আড্ডাতে এসেছো, সেখানে আমরা মহাভারত নিয়ে একটা আড্ডা মেরেছিলাম। সেখানে এমন অনেক তথ্য আমরা পেয়েছি, অনেক কিছু জানতে পেরেছি যেটা আপাতভাবে হয়তো অনেকেরই অজানা ছিল। সেখানের একটা পার্টিকুলার টপিক আমার খুব ইন্টারেস্ট তৈরি করেছে, কারণ তুমি কিউরিও ফাইটেও আমাদের সাথে 3টে ঘটনা আই থিঙ্ক শেয়ার করেছো। এবার এই যে টপিকটা আসছে ঘটোৎকচের থেকে। ঘটোৎকচ মায়ার রাজ্যে বসবাস করতো তার মা হিড়িম্বার সাথে, যেখান থেকে নাম এসেছিল মায়াঙ্ক। এবার এই যে ঘটোৎকচ রয়েছেন, তাকে কিন্তু আমরা যদি একটুখানি অ্যানালিটিক্যালি দেখি, তিনি একজন আদিবাসী সম্প্রদায়ের ছিলেন। কারণ ভীমের সাথে হিড়িম্বা, মাতা হিড়িম্বার যে বিবাহটাও হয়েছিল, সেটাকে পিশাচ বিবাহ বলে। কারণ বিয়ে করার পর হিড়িম্বাকে ভীম ছেড়ে দেন, হিড়িম্বাই কিন্তু ঘটোৎকচকে মানুষ লালন পালন করেছে একদম। এবার এখান থেকে খুব ইন্টারেস্টিং একটা টপিক উঠে আসে, যেটা তোমার সাথে আমার কথা হচ্ছিল, সেটা হচ্ছে আদিবাসী তন্ত্র।
যেটা হয়তো খুব একটা ইন্টারনেটে বলো বা কোথাও বলো সেরকমভাবে আলোচনা হয় না। আমরা এই জিনিসটাকে মোটামুটি নিয়ে আসতে চাইছি। এই আদিবাসী তন্ত্র রিলেটেড তোমার একটা খুব মারাত্মক ঘটনা রয়েছে। অবশ্যই। সেই ঘটনাটা আগে আমি তোমার থেকে জানতে চাই, কি হয়েছিল? হ্যাঁ, তো মায়ের কৃপায় আবারও তোমার স্টুডিওতে আসতে পেরে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমাকে এবং মা তারাকে। এবং তার সাথে বলবো আমার মহাভারত পডকাস্ট যথার্থ ভালোই চলেছে। এবং হ্যাঁ, তুমি যেটা বললে যে ঘটোৎকচকে তার মা হিড়িম্বা পুরো নিজেই মানুষ করেছিলেন। বিবাহের পর ভীম কিন্তু তার নিজের কার্যে আবার রাজ্যে ফিরে গেছিল। তো এইখান থেকে ঘটোৎকচকে সর্ববিদ্যায় তার মা নিপুণ করে তুলেছিলেন। মায়া, যেখান থেকে মায়াঙ্ক, এই কামরূপ কামাখ্যা যে মায়াঙ্ক, সেই মায়াঙ্ক জায়গাটার উৎপত্তি আসামের ওখানে, হ্যাঁ মেনলি আসাম। এবার আদিবাসী তন্ত্র যে কথাটা বললে, আদিবাসী হচ্ছে অনার্য জাতিগোষ্ঠীদের দ্বারা গুপ্ত কিছু বিদ্যা, যেটা আদিবাসী তন্ত্র নামে পরিচিত। এছাড়া আমাদের আদিবাসী বলতে আমরা বলবো যারা প্রথমেই যেটা আসে সাঁওতাল সম্প্রদায় মনে হয় শুনে, কারণ আমাদের এখানে আদিবাসী বলতে আমরা সেই সম্প্রদায়কেই মনে করি। এবং আদিবাসী তন্ত্রে বিশেষত দ্রব্যের দ্বারা এবং কিছু অভিমন্ত্রিত মন্ত্রের দ্বারা, এই দুটো দ্বারাই কাজ করা হয়। এবং সব থেকে ভালো কথা বলে রাখি, আমরা যে তন্ত্রক্রিয়া করি, দশমহাবিদ্যা বা বৈদিক পদ্ধতি যেমন রয়েছে, আমরা কিন্তু আদিবাসী তন্ত্রের উপর জোর দিয়ে বেশি কাজ করি, কারণ খুব কুইক রেজাল্ট পাওয়া যায়। আচ্ছা, কিছু দ্রব্য এমন আছে যারা নিজে থেকেই কিন্তু উপযুক্ত কাজে ব্যবহার করার জন্য, বা বলে না স্বয়ং সিদ্ধ, সেই দ্রব্যগুলি নিজেই স্বয়ং সিদ্ধ। এর মধ্যে উদাহরণ আসে সবার আগে পাতি লেবু। পাতি লেবু, ব্ল্যাক ম্যাজিক বলো, বশীকরণ বলো, স্তম্ভন বলো, এভরিথিং, সব কাজে কিন্তু পাতি লেবু ইউজ হয়। এছাড়াও লবঙ্গও আছে, লবঙ্গ আছে, পান আছে, মিষ্টি আছে, এগুলো তো রয়েছে। কিন্তু আমি সবার প্রথমে টপিকে রাখবো একেবারে পাতি লেবুকে। তোমার উপর ব্ল্যাক ম্যাজিক হয়েছে কিনা, তোমার ঘরে কোনো এন্টিটির বাস আছে কিনা, সব বেসিক তথ্য কিন্তু পাতিলেবু তোমায় দিয়ে দেবে। ইভেন এরকম টাইপের একটা পদ্ধতি আমি অনুসরণ করেছি বা জেনেছি যে কর্পূর এবং পাতিলেবু তোমার উপর নজর আছে কিনা কিভাবে বুঝবে? অ্যান্টি ক্লকওয়াইজ 3 বার ঘোরালে, ক্লকওয়াইজ 3 বার ঘোরালে, তারপর সেটাকে তুমি যদি পুড়িয়ে দাও এবং সেখান থেকে যদি চামড়ার গন্ধ বেরোয়, তাহলে কিন্তু আমরা এটা বুঝতে পারি তোমার উপর কোনো খারাপ নজর রয়েছে, খারাপ নজর বা কোনো খারাপ এন্টিটি রয়েছে। কারণ পাতিলেবু বা কর্পূর এই দুটোতেই চামড়ার গন্ধ বেরোতে পারে না, নেভার, কোনো প্রশ্নই ওঠে না। এছাড়া যদি তোমার মনে হচ্ছে যে এমন কিছু ফিল হচ্ছে, আশেপাশে কিছু রয়েছে যা দেখতে পাচ্ছি না, কারণ তন্ত্র যেমন অদৃশ্য, আমাদের আত্মাও অদৃশ্য। আজ তুমি এখানে বসে আছো, আমি এখানে বসে আছি, বাট আমাদের ভেতরের আত্মাকে কেউ দেখতে পাচ্ছে না, ফিল করতে পারছি আমরা, কিন্তু তাই বলে তো আমরা মিথ্যা হয়ে যাই না, একদমই না, তাই তো? ঠিক সেরকম তন্ত্র অদৃশ্য হলেও সত্য। তন্ত্রকে চোখে দেখা যায় না, এই জন্য অনেকে বলে যা চোখে দেখা যায় না তা মানি না। আমি কাউকে জোর করে মানাতেও চাইছি না, কিন্তু এটা বলবো সময় এলে সবাই মানতে বাধ্য। ভাইরাসকে খালি চোখে দেখা যায় না, খালি চোখে দেখা যায় না, কিন্তু অণুবীক্ষণ যন্ত্র দ্বারা দেখা যায়। কিন্তু তন্ত্র তো তুমি তাও দেখতে পাবে না, পুরোপুরি অদৃশ্য অনুভূতি। যে এজন্য বলে বিশ্বাসে কিন্তু থাকে এবং উপলব্ধি থাকে শ্রদ্ধা। এক্স্যাক্টলি। আজ তোমায় আমি বিশ্বাস করছি, বা তুমি বলতে পারো পূর্ণিমাদি তোমায় আমি খুব বিশ্বাস করি, কিন্তু রাতের শেষে তোমার মনে হতে পারে সত্যি কি চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়? এই যে একটা কিন্তু রয়েছে। কিন্তু যদি তুমি উপলব্ধি করো আমার তন্ত্র কাজকে বা কাজের পজিটিভ রেজাল্টকে, তাহলে তোমার আমার প্রতি কি থাকবে? শ্রদ্ধা থাকবে, ভক্তি থাকবে। একদমই তাই। তো তোমার উপর যদি মনে হয় কোনো ব্ল্যাক ম্যাজিক হয়েছে, তুমি অবশ্যই তার বালিশের তলায় একটা পাতিলেবু রেখে দেবে। আগে ছবিটা তুলে রেখে নেবে, পাতিলেবু সারা রাত থাকলো সেই ব্যক্তির বালিশের তলায়। সকালে উঠে দেখলে যে পাতিলেবু কালার চেঞ্জ করেছে কিনা, শুকিয়ে গেছে, কালো হয়ে যেতে পারে, জায়গায় জায়গায় ক্ষত চিহ্ন দেখা দিতে পারে। তার মানে হচ্ছে যদি পুরো কালো হয়ে যায় তার মানে মারাত্মক প্রবলেম রয়েছে, আর যদি হালকা ফুলা তার মানে জানবে যে কিছু বস্তু এন্ট্রি হয়েছে, তোমাকে এখনো পুরোপুরি গ্রাস করতে পারেনি। মানে ইভেন আমি একটা কথা বলছি, পাতিলেবু তুমি রেখেও দিলে, ফার্স্টের দিকে দেখলে যে কোনো চেঞ্জেস হলো না, তার মানে কিন্তু এটা নয় যে কিছু হয়নি, কারণ এটা একদম ইনিশিয়াল ফেজে রয়েছে, তাই জন্য ক্যাপচার করা যাচ্ছে না। সেই ব্যক্তিকে তাহলে মোটামুটি 1 সপ্তাহ এই ক্রিয়া করে যেতে হবে। ওই একটাই পাতিলেবু রোজ রাতে বালিশের তলায় নিয়ে শুতে হবে, ঠিক আছে? এবার আমরা ঘটনাতে আসি। হ্যাঁ অবশ্যই ঘটনায় আসি, যেটা খুব বেশি দিন হয়নি কৌস্তব, মোটামুটি ধরে রাখো ওই 20 বা 22-এর দিকে। আমি একটু হয়তো ভুল বলছি, কারণ 22 এর দিক করেই হবে, খুব রিসেন্ট ঘটনা। ঝাড়গ্রাম থেকে একটা ক্লায়েন্ট আমায় ফোন করে
যে এমন কিছু ঘটনা, বা ক্লায়েন্ট বলবো না, আসলে তিনিও আমাদের মহলেরই একজন তন্ত্রবিদ্যা, তিনিও একটু আধটু জানেন। তো তিনি বলেন যে আপনাকে ম্যাডাম একবার ঝাড়গ্রাম আসতে হবে, যদি পারেন তো স্যারকে নিয়ে আসবেন। এবং দুর্ভাগ্য বলবো না সৌভাগ্য আমি জানি না, বাট আমার হাজব্যান্ড সেই মুহূর্তে কামাখ্যায় ছিল, বিকজ সেই সময় অম্বুবাচী চলছিল। আমি অম্বুবাচীর ব্যাপারে আসবো, বাট আগে ঘটনাটা শুনি। তো আমার হাজব্যান্ড কামাখ্যায় ছিল, এবার আমার কাছে ফোনটা আসে যে আপনাকে আসতে হবে। কি কেস না, আগেকার দিনে আমরা জানি যে নিশির ডাক, এই কথাটা গ্রামগঞ্জে খুব প্রচলিত, ইভেন শহরেও হ্যাঁ, কিন্তু গ্রামগঞ্জে বেশি নিশির ডাকে নিয়ে চলে গেল। নিশির ডাক ব্যাপারটা একটু কি? নিশির ডাক কি, কারণ মধ্যরাত্রিরে যদি তোমার দরজায় কেউ টোকা নাড়ে, সেটা 3 বারের বেশি যদি টোকাটা নাড়ে তাহলেই তুমি শব্দ দেবে, নাহলে কিন্তু তুমি দেবে না, বা দেওয়াটা উচিত না। কারণ এখানে একটা ক্রিয়া আছে, তন্ত্র বলবো বা কিছু পাড়া প্রতিবেশীরাও এটা করে, জেনে নিয়ে করে। একটা ডাব কেনা হয়, সেই ডাবের থেকে শ্বাস বের, যদি শ্বাসওয়ালা হয় খুব ভালো, তারপর সেটা শ্বাসটা বের করে নেওয়া হয় এবং সেই ডাবকে মন্ত্রপুত বা মন্ত্র দ্বারা অভিষিক্ত করে তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। আচ্ছা, কি প্রাণ প্রতিষ্ঠা করা হয়? নেগেটিভ কিছুর প্রাণ প্রতিষ্ঠা করা হয় সেই ডাবের মধ্যে। তারপর কোনো যে কিছু হতে পারে, হ্যাঁ। এবার সেই ডাবটা যাকে তুমি কি বলবো বিছানায় ফেলে দিতে চাইছো, মেরে দিতে চাইছো, একটা বান মারা টাইপ, নট বান মারা, কিন্তু বান মারার মতো একটা ক্রিয়া করা হয়, যেটা ওই ডাবটা নিয়ে এসে দরজার বাইরে তোমাকে মধ্যরাত্রিরে কেউ তোমার চেনা পরিজন মানুষেরই নাম ধরে ডাকবে। হতে পারে তোমার মায়ের গলা করে ডাকতে পারে, তোমার বাবার গলা করে ডাকতে পারে, আর শুনছিস দরজাটা একটু খোল, শুনছিস দরজাটা একটু খোল, এইভাবে 3 বার ডাকার আগে যদি তুমি সাড়া দিয়ে দাও, কি হলো মা বা কি হলো বাবা, কেন ডাকছো, তোমার শব্দটা সেটাই হবে লাস্ট শব্দ। বিকজ তুমি যে শব্দটা বের করলে ওটাকে গ্রহণ করে ওই ডাবের মেদর ভরে দেওয়া হয়, তাকে বন্দি করে দেওয়া হয় এবং তুমি স্পট, সেই মুহূর্তে তুমি মারা যাবে। মারাত্মক, স্পট ডেথ। মানে এটা অনেকটা নিশির সাথে সিমিলার, হ্যাঁ, নিশি নয় না। এবার তুমি সকালবেলা ডাক্তার আসবে, বলতে পারে স্ট্রোক হয়েছে, হার্ট অ্যাটাক হয়েছে, এভরিথিং, অনেক কিছু বলতে পারে, বাট যে তোমার প্রাণবায়ু বা তোমার প্রাণ শক্তিটাকে কিন্তু ওই ডাবের মধ্যে বন্দি রেখে দেওয়া হলো। তাহলে মৃত্যুর পর সেই ব্যক্তি মুক্তি পায় না, মুক্তি পেল না। এবার ওই তান্ত্রিক ওই শক্তি দ্বারা তোমাকে, যেহেতু তুমি মুক্তি পেলে না, এবং অপমৃত্যুই আমি বলবো, কারণ কম বয়সী ছেলেদের উপর বেশি এটা করা হয়, ছেলে বলো মেয়ে বলো, তাহলে তার মৃত্যুর বয়স হয়নি, তার অনেক কিছু স্বপ্ন, তার অনেক কিছু আশা রয়েছে জীবনে, এটা করব ওটা করব, কিন্তু হঠাৎ করে রাতে শুয়ে সে জানে না সে মারা যাবে, পরের দিন সকাল দেখতে পেল না। এই এন্টিটি গুলোকে, মানে এই আত্মাগুলোকে মানে ক্যাপচার করে খারাপ কাজে লাগানোটা খুব সহজ হয়ে যায়। এবার সেই তান্ত্রিক ওর আত্মাকে বন্দি করে যে কোনো রকম খারাপ কাজে ব্যবহার করে, বিকজ এগুলো খারাপ কাজেই ব্যবহার হয়, এই ক্রিয়া খারাপ কাজে ব্যবহার। তো এরম একটা কেস এসেছিল ঝাড়গ্রাম থেকে, আমি পুরো ঘটনা শুনে যেহেতু মারাত্মক কেস না, উনি বলছেন যে এমনি একজন তান্ত্রিক ছিলেন যিনি ওই 70-এর দশকে ছিলেন ঝাড়গ্রামে। তখন তো আরো ঘন জঙ্গল এবং তন্ত্রবিদ্যা করতে আরো মানে ইজি ব্যাপার ছিল। তো 70-এর দশকে এরম একজন তান্ত্রিক ছিলেন যিনি কিনা গ্রামগঞ্জের বাচ্চারা হারিয়ে যেত। গ্রামগঞ্জের বাচ্চারা হারিয়ে গিয়ে পরবর্তীতে নাকি জানা যায় যে তিনি সেই বাচ্চাদিকে একটি নির্দিষ্ট দিনে নির্দিষ্ট তিথিতে বলি দিয়ে নিজের ক্ষমতা বাড়াতেন। সেই তান্ত্রিক, হ্যাঁ। এবং তাদের মধ্যেই একটি বাচ্চাকে তারা কাচ্চা কালওয়া তৈরি করেছিলেন। কাচ্চা কালওয়া ব্যাপারটা হচ্ছে খুব কম বয়সী, মানে 12 বছরের নিচে কোনো বাচ্চার প্রাণবায়ুকে বন্দি করে তাকে পিশাচ বা কোনো নোংরা এন্টিটিতে তৈরি করে বিভিন্ন কাজ করিয়ে নেওয়া হতো তন্ত্রের মাধ্যমে। যেমন কোথায় গুপ্তধন রয়েছে খুঁজে বার করে দাও, এই বাড়িতে কে আছে না আছে, কত বয়সের বাচ্চা আছে আমাকে খোঁজ এনে দাও, ওদের বাড়ি থেকে টাকা চুরি করে এনে দাও, বিভিন্ন কাজে এই ইয়েকে ব্যবহার করা, কাচ্চা কালওয়াকে ব্যবহার করা হতো। এবার কাচ্চা কালওয়া নিজের কাজ করে দেওয়ার পর কিন্তু বন্দি থাকতো না, কারণ সে বাচ্চাকে বন্দি রাখা যায় না, খুব পাওয়ারফুল স্পিরিট, ওই যা করবে কয়েক ঘন্টার মধ্যে করে তোমাকে খবর এনে দেবে। তারপর তার পছন্দ মতো তাকে গিফট দিতে হবে। কি হবে, একটা মরে যাওয়া বাচ্চা কি চাইবে, মাংস চাইবে বা নোংরা কিছু জিনিসপত্র, খাবার দ্রব্যের উপরই বেশি আসক্ত থাকে, খাবার জিনিস চাইবে, তারা তো আর খেলনা চাইবে না।
সেইগুলো দিয়ে দিতে হতো এবং সে আবার চলে যেত। কিন্তু সে ওই তান্ত্রিকের বন্দী, সে যখন ডাকবে সে আসতে বাধ্য, যখনই তাকে ডাকা হবে, বাট বেঁধে রাখতে পারবে না, যেহেতু সে বাচ্চা। এবার এরমই কিছু বাচ্চাকে বলি দেওয়ার পর তার শক্তি আরো বৃদ্ধি হয়, কিন্তু একটি বাচ্চাকে রেখে দিয়েছিল এই কাজে ব্যবহার করার জন্য, কাচ্চা কালবা হিসাবে ব্যবহার করার জন্য। এরপর ওই তান্ত্রিক তো মুক্তি পাই না তার মারা যাওয়ার পর, কারণ যদি যেমন কর্ণপিচাসিনী সাধনা যারা করে, যদি তারা মৃত্যুর আগে স্বেচ্ছায় সেই কর্ণপিচাসিনীকে কেউ গ্রহণ না করে তাহলে সেই ব্যক্তির মৃত্যু হয় না। সে যখন কাচ্চা কালুয়াকে বন্দি করে রেখেছে, সে যতক্ষণ না তাকে কারোর হাতে হ্যান্ডওভার করছে, কারোর হাত বলতে তারই কোনো শিষ্য কারোর হাতে হ্যান্ডওভার করছে বা সেই শিষ্য স্বেচ্ছায় নিচ্ছে, তার প্রাণবায়ু বেরোতে অনেক কষ্ট হয় এবং সেই তান্ত্রিকও অনেক কষ্টে মারা যায়, কিন্তু মুক্তি পায়নি। একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে তোমার হাতে আমি ওয়েপেন দিয়ে দেব, তুমি সেটাকে ওয়েপেনটাকে ভালো হিসাবে ব্যবহার করবে না খারাপ হিসাবে ব্যবহার করবে তোমার উপর নির্ভর করছে, কিন্তু কর্মফল তো সবাইকে ভোগ করতে হবে। আজ তন্ত্র আমি জানি, আরো অনেকেই জানে, এবার তুমি তন্ত্রটাকে ভালো কাজে ব্যবহার করবে না খারাপ কাজে তোমার ব্যক্তিগত চয়েস। কিন্তু তুমি মনে রাখবে, যদি কর্ণপিচাসিনী বলো বা যে কোনো খারাপ ব্ল্যাক ম্যাজিক কর্ম যে তান্ত্রিকরা করে আসে, তারা কিন্তু প্রেত যোনি প্রাপ্ত হয়, তারা মুক্তি পেতে পারে না, কারণ কর্মের ফল পেতেই হবে। তারা তার শক্তিটাকে ভালো কাজে ব্যবহার করতে পারত বাট করেনি, তাহলে সেই তান্ত্রিকটা মুক্তি পায়নি এবং তার চরিত্র সমান থেকে গেছে। যে তান্ত্রিক জীবিত দশায় এত ভয়ানক ছিল, সে মৃত্যুর পর আরো ভয়ানক হয়ে গেছে। এবং এরপর কাচ্চা কালবা, ওই যে তার বন্দি, তার সাথে মিলে একটা তারই বংশের, ওই তান্ত্রিকেরই বংশের যারাই পুত্র সন্তানের জন্ম দিত, কেউ বাঁচত না, নিজের বংশকেই নাশ করছিল, পিতৃদোষ হয়ে গেছিল। আচ্ছা, এবং এরম একটা স্ট্রং তান্ত্রিকের দোষ, মানে বুঝতে পারছো কতটা ভয়ানক। সেই বাড়িতে কোনো আর্থিক উন্নতি ছিল না, সেই বাড়িতে কোনো রকম নতুন ব্যবসার কথা ভাবলে হয়তো খুলতো ব্যবসা, কিন্তু চলতো না, নানান রকম কিন্তু ঘটনা ঘটতো, পজিটিভ কিছু না, এভরিথিং নেগেটিভ। এবং সব থেকে দুঃখের ব্যাপার, কন্যা সন্তানরা বেঁচে যেত, পুত্র সন্তান হলেই মারা যেত, এবং সেটা 2022 পর্যন্ত কন্টিনিউ চলে গেছে। আচ্ছা, এইভাবে চলতে চলতে কি হতো, বংশ কমে আসছিল, এরপরে সেই বংশের বৃদ্ধি ঘটছে না, কি করা যায়? তো এটা ওই তান্ত্রিক, ওই ঝাড়গ্রামে থাকতেন আমার পরিচিত যিনি, তিনি বললেন যে আমার কিন্তু ব্যাপারটা খুব একটা সুবিধার মনে হচ্ছে না, কারণ ডাক্তার তো ডাক্তারি অভিমতে বলছে এই কারণে মারা গেছে, এই কারণে মারা গেছে, বাট সামথিং ইজ অফ। তখন উনি আমার সাথে যোগাযোগ করেন, ঠিক আছে গিয়ে দেখতে হবে, ব্যাপারটা বুঝতে হবে, তার বাড়িতে অ্যালাউ করবে তো না? হ্যাঁ আপনি আসুন, আমি একা যা বোঝার বুঝেছি, কিন্তু এখানে আরেকজনের দরকার, আমি একা পেরে উঠবো না, পাওয়ার। এবং আমিও বলবো, আমিও এখানে একা পেরে উঠতাম না যদি আমার সহচরীরা আমাকে সাহায্য না করতো, আমার টিম আমাকে সাহায্য না করতো, বিকজ আমি সব থেকে নার্ভাস হয়ে গেছিলাম, আমার হাজব্যান্ড ছিল না তখন কামাখ্যায়। কিন্তু এটা একটা পজিটিভ দিকও যে সেই সময় যেহেতু মায়ের অম্বুবাচী চলছে, সেই সময় পজিটিভ শক্তির পাওয়ার অনেক বেশি, একদম একদম চারিদিকে ইউনিভার্সাল পাওয়ার অনেকটা বেশি। তাই আমরা এখন যে রেকর্ডিংটা করছি এখন কিন্তু অম্বুবাচী চলছে। হ্যাঁ, তো কোইন্সিডেন্টলি মা কামাখ্যার ইচ্ছায়, যাই হোক, তো আমি ওখানে যাই এবং খালি আমার একটা হাজব্যান্ডকে ফোন করে বলি যে আমি এখানে যাচ্ছি, এই এই কেস। উনি বলেন তুমি তোমার মতো কাজ করো, আমি এখানে তোমাকে দেখে নিচ্ছি, মায়ের কাছে আমি আছি, তোমার কোনো ভয় নেই, তুমি যাও। তো ভয় পাইনি, কিন্তু কথা হচ্ছে যেহেতু শুনেছিলাম একজন এত ভয়ানক একজন তান্ত্রিক, তো সে অনেক ভয়ানক হয়ে উঠতে পারে। এরপর ওখানে গিয়ে যেগুলো জানতে পারি, আরো আশ্চর্যের ব্যাপার, যে ওখানে যে একটা পুকুর আছে, ওই পুকুরের আশেপাশে এবং রাত্রি 12টার পর বিভৎস রকম করুণ কান্নার আওয়াজ শোনা যায়, কান্নার আওয়াজ, মারাত্মক কান্নার আওয়াজ শোনা যায়। এবং বাইরে বেরিয়ে সবাই দেখে কেউ কোথাও নেই, গ্রামের লোকরা তো রীতিমতো ভীত হয়ে আছে, একটা হনুমানজির মন্দিরও তৈরি করে দিয়েছে যার কারণে, কিন্তু তাতেও কিচ্ছু না। হনুমানজির মন্দির করাতে কি হয়েছে, প্রত্যেকের ছাদের ওপর মাঝরাতে যে উপদ্রবটা হতো, একটা শব্দ হতো, সেটা হওয়া বন্ধ হয়েছে, কিন্তু কান্নাটা বন্ধ হয়নি। কিন্তু এরা বেরিয়ে দেখছে কান্না নেই। আর ওই পুকুরে কোনো মাছ বাঁচত না, আচ্ছা, কোনো মাছই ওই পুকুরে বাঁচত না, এমনকি মানে মৃত মাছগুলো ভেসে ভেসে উঠতো, মানে পুরো পুকুরে মৃত মাছ ভেসে উঠেছে। তো পুরো গ্রামটা মানে একটা নেগেটিভ ছায়াতে ভরে গেছিল। এবং সত্যি ওই গ্রামটাতে আমি যাওয়ার পর দেখলাম কারুরই যে তুমি একটা ভাইব পাওয়া যায়, বুঝেছো? তো ওই জায়গাটাতে গিয়েই বুঝলাম যে সেরাম পজিটিভ ভাইব নেই,
গ্রামের সীমানার মধ্যে ঢুকলেই তুমি ফিল করতে পারবে, হ্যাঁ, যে এ কোনো জায়গায় একটা পার্টিকুলার বাড়িতে হয় আলাদা, কিন্তু এ পুরো গ্রামকে গ্রাস করে নিয়েছিল 70-এর দশক থেকে। এবার সে কিন্তু ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সে নিজের বংশকেই ক্ষতি করছিল। স্বপ্ন আসা, ওরা বলছে এরকম স্বপ্ন আসতেই আসতো। এরপরে আমি হোম যাগযজ্ঞে বসলাম। হোম যাগযজ্ঞে বসার পর আমারও এখানে বলি প্রথা আছে, কিন্তু আমি কোনো প্রাণী বলি দিই না, ওই যে আদিবাসী তন্ত্র দ্রব্য বলি দিই, শশা, লাউ, চাল কুমড়ো এটসেট্রা বলি চলে। তো এই সমস্ত দ্রব্য আয়োজন করার পর এইসব বলি টলি ক্রিয়া হওয়ার পর ওকে ডাকা হয়। কাকে? ওই তান্ত্রিককে ডাকা হয়, যে মারা গেছে। হ্যাঁ, যে মারা গেছে। এবং তাদের বাড়ির লোকও তার নাম টাম সব দেয়, সাপোর্ট করে। এবং তাকে যখন ডাকা হয় সে তো কিছুতেই আসবে না, কারণ সে তো এগুলো করে অভ্যস্ত, তাকে সহজে কবজা করা যাচ্ছে না কিছুতেই। কিন্তু আমি এখানে এক বিশেষ হোম করি, যার নাম আমি বলবো না, তার দ্বারা আমি এখানে মায়ের নাম উল্লেখ করছি, মাতা বগলা। মাতা বগলার দ্বারা আমি তাকে কিন্তু আনতে পারি, এবং সে এসে আমার যন্ত্রমের মধ্যে আবদ্ধ হয়। আচ্ছা, যন্ত্র মাখা হয় একটা, সেই যন্ত্রমে আবদ্ধ হয়, এবং তারপর ওকে যা যা প্রশ্ন করি ও কোঅপারেট করে তার উত্তর দেয়। কে? ওই তান্ত্রিক। আচ্ছা। কিন্তু তার বক্তব্য একটাই, যে সে যতদিন না শত শিশুর প্রাণ নিচ্ছে তার মুক্তি নেই। সে প্রতিজ্ঞা করেছিল মায়ের কাছে শত শিশু বলিদান দেবে। মায়ের কাছে? মায়ের কাছে। আমরা মাকে যেমন বৈদিক পদ্ধতিতে পুজো করি, মায়ের সেই রূপ রয়েছে, আবার মায়ের কালো জাদুতেও কিন্তু মায়ের প্রয়োগ আছে। পাতাল কালী বলি আমরা। পাতাল আসলে মায়ের যোগিনী রূপ, এরা যোগিনী আসলে, ঠিক আছে? তো আমরা জানি, অনেকে বলে না পূর্ণিমাদি, যে মা তো মা হন, তাহলে এরা রক্ত চান না। মা রক্ত চাইছে না তো, এখানে তো যোগিনীরা রক্ত চাইছে, ডাকিনী, শাকিনী, হাকিনী, মায়ের তো অনুচর তারা। তো তাদের কাছে তিনি প্রতিজ্ঞা করেন, পাতাল কালী, যারা জানে তারা জানে, পাতাল কালীর কাছে বলি দেওয়া হয়। আর এই পাতাল কালীর রেফারেন্স কিন্তু আমরা মহাভারতেও পেয়েছি। মহাভারতে গুজ্জ কালী, পাতাল কালী রূপে, যেখানে জরাসন্ধ বলি দিতেন, রাইট? তো এরপর শত পুত্রের মানে শত শিশুর বলি না দিলে তার সে মুক্তি পাবে না। আমি যদি ইনস্ট্যান্ট ওকে, উনি কমপ্লিট করে গেছিলেন 60 জন। 60 জনকে। কি বলছো? এবং মৃত্যুর পর কমপ্লিট করেছেন আরো 10 জন, 10 থেকে 12 জন এরম। তাহলে তো 70 থেকে 72টা কমপ্লিট হয়েছে। এতগুলো যদি আমি এরপর দিতে পারি ওকে, ও তাহলে কোনো ডিস্টারবেন্স না করে চলে যাবে, কিন্তু এটা তো সম্ভবই না। আর ওই জন্য নিজের বংশের শিশুগুলোকেই শেষ নিয়ে নিচ্ছিল, ওই করেই 12টা বাকি কমপ্লিট করেছিল মৃত্যুর পর। আচ্ছা, বেঁচে থাকায় 60টা কমপ্লিট করেছে। এবার ওকে এটা বোঝানো যাচ্ছে না যে তোমার মৃত্যু যখন হয়েছে তার মানে মা চায়নি তুমি শত শিশুর বলি দাও, কিন্তু সে সেটা বুঝতেই চায় না, এবং মৃত্যুর পর তো সবকিছুর ঊর্ধ্বে চলে গেছে, তাকে বোঝানো যাবেই না। তো যাই হোক, আমাদের ওপর উপদ্রব শুরু হয়, আমাকে পেছন থেকে আঁচড় দেওয়া হয়, নাক থেকে ব্লিডিং শুরু হয়। তোমার পিঠে আমি দেখলাম, মানে ওটা কি সেইটাই দাগ? ওই দাগই আছে, এবং এখানেও তুমি দেখতে পাবে একটা দাগ আছে। হ্যাঁ, এখানেও দাগ আছে। তো এইগুলো সেলাই, এটা সেলাই পড়েছিল আমার, যাই হোক, এবং নাক থেকে ব্লিডিং শুরু হয়। মানে আমি যেটা বুঝতে পারছি, এই যে কাজগুলো তোমরা করো সেগুলো লাইফ রিস্ক থাকে পুরো। লাইফ রিস্ক মানে তুমি শেষ হয়ে যেতে পারো একদম, ধনে প্রাণে একদম। তো তোমাকে এটা ভেবেই মেন্টালি অ্যাডজাস্ট করে যেতে হবে যে আমি এখানে মরেও যেতে পারি, একদম ডিটারমেন্ট, তুমি মরতেও পারো, কিন্তু হ্যাঁ তোমাকে এটা রাখতে হবে যে আমি যেটা করছি সেটা সৎ কাজ করছি। তাই অন্ধকার যতই গাঢ় হোক, আলোর উৎস আমি পাবই। এই একটা মানে খুবই বইয়ের মতো কথাটা হয়ে গেল, বই পড়া শ্লোকের মতো, বাট এটাই বাস্তব। প্রদীপের নিচেই অন্ধকারটা থাকে, এক্স্যাক্টলি। তো আলোর উৎসটা আমি জানি আমি পাবো, চেষ্টা করে ক্ষতি কি? আমার একটা বড় ছোট সন্তান আছে, আমি বারবার বলি, তার দিকেও আমি এই কাজগুলো করতে গেলে দুবারও ভাবি না, কারণ আমি যখন এই লাইনে এসেছি তার মানে মা আমায় এই জন্মটা দিয়েইছে এই লাইনের জন্য। আমি আরো অনেক কিছু চুজ করতে পারতাম, ঠিক না? তো আমাকে যখন মা দায়িত্ব করে এই কাজটা দিয়েছে, আমাকে যথাযথভাবে এই কাজটাকে পালন করতে হবে। মানে তুমি ধরো, তোমার ক্ষেত্রেও বলি, আমার ক্ষেত্রেও বলি, আমি তোমার সাথে যখন কথা হয়েছে জেনেছি যে সরকারি চাকরির প্রিপারেশন করছিলে, ইভেন আমিও করছিলাম। তোমার আমার এজ ডিফারেন্সটা হয়তো খুব বেশিও নয়, ঠিক আছে, তুমি সিনিয়র যদিও। আমরা এই যে অ্যাসপেক্ট, তোমাদের অ্যাসপেক্টটা ডিফারেন্ট, আমাদের অ্যাসপেক্টটা ডিফারেন্ট, কিন্তু স্টিল স্পিরিচুয়ালিটির মধ্যে, স্পিরিচুয়ালিটি ডার্কার জায়গাটাকে নিয়ে আমরা কাজ করি। এই যে টোটাল যে জায়গাটা, এগুলো কিন্তু প্রি ডিস্টাইন, দ্যাটস ওয়াই আমরা এরকম করছি। সব রোজ কত মানুষের কল আছে যে এই জিনিসপত্রগুলো নিয়ে প্রবলেম ফেস করছে, তোমাদের কাছে হয়তো আসে। তো এটা আগে থেকে যদি কেউ ভেবে না রাখতো তাহলে হতো না।
এই যে বা যোগাযোগ হওয়া তোমার সাথে আমার বলো, কাল কি হবে সবই, এবং কার বাড়িতে কালকে তোমার অন্ন লেখা আছে, কার বাড়িতে তুমি খাবে কাল, সেটাও পূর্ব নির্ধারিত। তো আমাকে তো আমার ওয়ার্ক প্লেসটা যখন ভগবান ডিসাইড, মা তারা ডিসাইড করে দিয়েছে, তখন আমাকে করতে হবে। ইভেন তুমি সেই জায়গা থেকে যদি বিচ্যুত হয়ে যাও, তোমাকে ঘাড় ধরে কিন্তু সেই ট্র্যাকেই আবার আনবে। কারণ আমি একদম ঠিক বলেছো, আমি মাঝখানে একটা বিজনেস শুরু করতে চেয়েছিলাম, আমি টোটাল লস খাই, আমি একদম লস খাই, এবং পরবর্তীতে আবার এই জায়গায় আমি ফিরে আসি। মানে আমি চেয়েছিলাম যে আমার হাজবেন্ড তন্ত্রের দিকটা দেখুক, আমি একটা আমার মতো বিজনেস করি, আমি এদিকে যাব না, কিন্তু আমি ঘুরে ফিরে আমি আবার ব্যাক করি। তো এখান থেকে আর পিছনে যাওয়ার আর কোনো রাস্তা নেই, ভাবনাও নেই। এবার আমি গল্পে মানে কথায় আসি, ঘটনায়। সেটা হচ্ছে আমার তো রক্ত নাকে শুরু হলো, উনি যিনি ছিলেন উনি রক্ত বমি শুরু করলেন তোমার সাথে। হ্যাঁ, আসলে ব্যাপারটা হচ্ছে যজ্ঞ বেদীকে অপবিত্র করে দেওয়ার একটা টেন্ডেন্সি শুরু হলো। এই যে রক্ত এ তো অপবিত্র হয়ে যাবে, টিস্যু দিয়ে ক্রমাগত রক্ত মুছে যাচ্ছে, একদিকে ও কাজ করব কি, ব্লিডিং মুছতে ব্যস্ত, আমার সাথে আরো যা শিষ্যরা রয়েছেন তারা, ওনারা বলছিলেন যে ওই যে বললাম সবার সহযোগিতা না থাকলে কাজটা করে উঠতে পারতাম না। আমার ছেলেরা এটাই বলছিল, মা তুমি কাজ করো, তোমার যা প্রবলেম দেখে নেব। এবার চলছে হোমে আহুতি চলছে, তারপর শুরু হলো মারাত্মক রকম দৃশ্য, মানে দেখা, এতক্ষণ যা হচ্ছিল অদৃশ্য। এবার দেওয়ালের মধ্যে পায়ের ছাপ পড়তে শুরু করলো, শুধু দেওয়াল বলবো না, সিলিং এর ওপরেও। এবার ভয় দেখানো হচ্ছে, যখন দেখছি আমরা কাজ থামাচ্ছি না, তখন ভয় দেখানো হচ্ছে রীতিমতো। পায়ের ছাপ, এবং পায়ের ছাপ কি বলবো, মানে অনেক বড় বড় পায়ের ছাপ, ঠিক আছে, মানে মানুষের 70-এর দশকেরও যদি আমি মানুষের কথা বলি, এত বড় হাইট হওয়ার কথাই না। পায়ের ছাপ পড়তে শুরু করলো ছাদে, সিলিং এ। ওদিকে তাকাবো না আমি, আমার দৃষ্টি থাকবে হোমে, যজ্ঞকুণ্ডে, আমি আহুতি দিতে থাকবো, কাজ করতে থাকবো। ওপর থেকে আকাশবাণীর মতো কথা আসছে, তোরা যতই যাই করে নে, আমাকে শিশু না দিলে আমি বেরোবো না এখান থেকে। আচ্ছা, শিশু আমার চাই, কারণ আমার এবার যদি আমি ওকে ফুলফিল করে দিই বাকি 28টা যে শিশু বাকি আছে, তাহলে ওর শক্তি কিন্তু আরো বেড়ে যাবে। ঠিক আছে, মানে ও সর্ব পাওয়ারফুল হয়ে যাবে। এবারে আমরা একটু সময় নিলাম আলোচনা করার জন্য, কিছুক্ষণের জন্য কাজ স্থগিত করে আমার একটা শিষ্যকে বললাম, তুই হোমকুণ্ডটা জ্বালিয়ে রাখ। বাকি এবার আমরা একটু আলোচনায় বসলাম এবং আলোচনা করলাম। আলোচনা করে ডিসাইড হলো, লোকে বলতে পারে এখানে যে ম্যাডাম বোধহয় ভুলভুলাইয়া সিনেমা দেখে এরম বক্তব্য করছে, বাট ভুলভুলাইয়া যেটা দেখানো হয়েছে বা এই জাতীয় যে সিনেমাগুলো হয়, তারা যথাযথ লোকের সাথে আলোচনা করেই কিন্তু একটা স্পট রেডি করে, আসলে তোমার ঘটনা বা স্ক্রিপ্ট রেডি করে, আসলেই কিন্তু এগুলো হয়, এরমই হয়। তাই এটাকে সিনেমার সাথে আমি বলবো গুলিয়ে ফেলবেন না। এখানে বাকি যে 28টা শিশুর কথা বলা হয়েছে, আমরা চিতাভস্য নিয়ে এবং তার সাথে ময়দা মিক্স করে আমরা 28টা শিশু তৈরি করি, মানে পুতুল তৈরি, পুতুলের মতো পুতুল তৈরি করি। এই জিনিসটা কি পুতুল তন্ত্রের রেফারেন্স আছে? ভূডতন্ত্র যেটাকে বলে, এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রাম দেওয়া হয় এবং বিভিন্ন কাজের জন্য বিভিন্ন রকম পুতুল তৈরি করা হয়। এটা ময়দার হতে পারে, এটা বারবি ডল তুমি কিনে নিয়ে এসে তার জামা কাপড় খুলে অন্যরকম ভাবে করতে পারো। ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে কালো পুতুল তৈরি করা হয়। হ্যাঁ, আমরা যেটা করেছিলাম, চিতাভস্য নিয়ে এসে সংগ্রহ করে, ওখানে শ্মশান ছিল, ওখান থেকে একটা ছেলেকে বলেছিলাম চিতাভস্য এনে, মানে স্পট থেকে উঠিনি কিন্তু স্পটেই আছি, 28টা পুতুল রেডি করা হয়। এবং এবার প্রয়োজন ছিল 28টা পুতুলের মধ্যে 108টা করে সজারুর কাঁটা ভরা। সজারুর কাঁটা ভরতে হতো। পাবে কি করে? এটাই বলতে আসছি, যে অনেক মানুষ ভাবে এই তো কয়েকটা দ্রব্য লাগবে, এর জন্য কি এত টাকা পয়সা খরচা। এখানে আমাদের কাজে সিংহের দাঁতও লাগতে পারে, বাঘের মল লাগতে পারে, ইঁদুরের দাঁত লাগতে পারে, বাজ পাখির পালক, পেঁচার পালক, এগুলো কে জোগাড় করে দেবে? আদিবাসী তন্ত্রে এই দ্রব্যগুলো লাগে। সিংহের দাঁত এটা তো একরকম বলবো যে বেআইনি, তাই তো। তো এগুলো নিয়ে এখন কাজ বন্ধ হয়ে গেছে, আগেকার দিনে হতো। সিংহের দাঁত বলো, হাতির দাঁত বলো, এগুলো নিয়ে কিন্তু বন্ধ হয়ে গেছে। অনেকে শুয়োরের দাঁত পরে গলায়, শুয়োরের দাঁত তুমি পড়তে পারো, এবং শুয়োরের দাঁত সবাই মনে করে মারাত্মক রকম শরীর বন্ধন করে, কিন্তু আমি বলবো গুরুর পরামর্শ ছাড়া পড়বেন না।
নেগেটিভও হতে পারে। কোনো জিনিস গুরু বা সেই জাতীয় কোনো ব্যক্তির পরামর্শ ছাড়া উচিত না। মানে প্রত্যেকটা জিনিস তো স্পেসিফিক হয় প্রত্যেকের বার্থ চার্ট অনুযায়ী। হ্যাঁ একদম। এবার তোমার হতেই পারে যে আমি অনলাইনে বা গুগলে দেখলাম শুয়োরের দাঁত পরে নিলে শরীর বন্ধন হয়ে যায়, ভূত প্রেত ছুতে পারবে না আমাকে, আমি পরে নি, দেখা গেল ওটা পরে তোমার অন্যদিকে আরো লস শুরু হয়ে গেল। এক্স্যাক্টলি ঠিক আছে, তাই কোনো হিতে বিপরীত হয়ে যেত। কার কোনটা প্রয়োজন সেটা কোনো জ্যোতিষী হোক, তান্ত্রিক হোক, অঘরী হোক, যেই হোক, যদি তোমাকে না দেয় তুমি নেবে না সেটা। এবার হলো সজারুর কাঁটা আমাকে এতগুলো জোগাড় করতে হবে, সে আমাদের ছেলে আছে এনে দেবে, কিন্তু তার আসতে তো মোটামুটি একটা দিন আমাকে টাইম দিতে হবে। সারা রাত আমাকে হোম কুণ্ডটা জ্বালিয়ে রাখতে হবে। আমি এদিকে আমার শিষ্যকে ফোন করলাম, ও ক্যানিং এর সাইডে থাকে, ক্যানিংয়ে, ওকে বললাম যেমন করে হোক তোমাকে সজারুর কাঁটা জোগাড় করে দিতে হবে, আমাকে এতগুলো লাগবে এবং কালকের মধ্যেই তোমাকে আসতে হবে যেমন করে হোক। এবার ও খুব মানে হঠাৎ করে এমন একটা জিনিস বলেছি যেটা পরিমাণে হয়তো কিছুটা থাকে আমাদের কাছে, কিন্তু এতগুলো পরিমাণ পাওয়াটা মুশকিল। এবার ও ওর মতো খোঁজ চালাতে পারে এবং ভাগ্যবশত পেয়ে যায়, সজারুর কাঁটা পেয়ে যায়। তারপর এদিকে সারা রাত তাণ্ডব চলেছে। কিরকম? আগুন নিভিয়ে দেওয়ার প্রচেষ্টা, উপর থেকে জল জাতীয় কিছু পড়ে যাওয়ার প্রচেষ্টা যাতে আগুন নিভে যায়, কিন্তু আগুন কাঠ যে জ্বলছিল, যেটা দাউ দাউ করে একটা মানে সিলিং সমান, সেটা ক্রমশ কমে একদম কমে গেছিল, কিন্তু তবু আমরা সেটাকে কোনো রকমের জ্বালিয়ে রেখেছিলাম। সমস্ত ছেলেরা কাজ করছিল। এদিকে আমার ব্লিডিং হওয়ার ফলে আমি অনেক মানে কি বলবো, একদম দুর্বল ক্লান্ত হয়ে পড়েছিলাম, মানে মনে হচ্ছিল আমাকে শুতে দিয়ে দিলে তার থেকে বড় কথা, এত বড় একটা হোমকুণ্ড, হিটও তো লাগে। হিট তো থাকে, ওগুলো অভ্যাস হয়ে গেছে আমাদের, ওগুলো অভ্যাস হয়ে, হিটে প্রবলেম হয় না। এতক্ষণ 1-1.5 দিন এরকম বসে থাকা তো ডিফিকাল্ট হয়ে গেছে। যাই হোক, মায়ের কৃপায় সেটাতে না, কিন্তু সমস্যা হচ্ছিল এই যে ডিস্টারবেন্স আসছিল আমার মন্ত্রে, কিন্তু মানে মন অন্যদিকে কনভার্ট হয়ে যাচ্ছিল বারবার, এত বাজে বাজে আওয়াজ করছিল, মনে হবে তোমার কানের কাছে এসে যেন কেউ, কি বলবো এখানে আমি, মানে তোমাকে সেক্সুয়াল, তোমাকে যেন অ্যাপ্রোচ করার জন্য বলা হচ্ছে, প্রচন্ড বাজে রকম গলার স্বরে তোমাকে বলা হচ্ছিল, ইঙ্গিত ডিরেক্টলি বলছিল, এবং আমার সারা শরীরে মনে হচ্ছিল কেউ যেন শীতল একটা হাওয়া স্পর্শ করে দিয়ে যাচ্ছে, মানে কাম ভাব জাগরিত করার একটা আপ্রাণ চেষ্টা। কিন্তু শয়তানটা এটা জানে না যে আমি যে আসনে বসে বা যে কাজে আমি রত, সেখান থেকে আমাকে বিচলিত করা যাবে না, কিছুতেই যাবে না। এই যে আসনে তোমরা বসো, আমি অনেক জায়গাতে শুনেছি এবং পড়েছি আসনের নাকি খুব মাহাত্ম্য হয়। হ্যাঁ, আমাদের কাজে আসনের তো প্রচুর মাহাত্ম্য রয়েছে। তো আমার আসনটাও একটা মানে পাওয়ারফুল আসন, যে আসনে বসে আমি এত দিন যাবৎ হোম করেছি, এত জব করেছি, তর্পণ করেছি, পুনশ্চ করেছি, যাই করে থাকি, তো সেই আসনটা সিদ্ধ হয়ে যায়। তা আমি যে আসনে বসেছি সে তো স্পর্শ করতে পারছে না, কিন্তু একটা দূর থেকে স্পর্শ করে দিয়ে যাচ্ছে, কখনো গরম হাওয়া আসছে, এগুলো তো একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করে, মারাত্মক ডিস্টার্ব হয়ে পড়ছিলাম। তখন আমি শুরু করলাম মহামৃত্যুঞ্জয় জপ মনে মনে, এবং মা বগলাকে ডাকছি, মা তুমি সহায় হও, কারণ আমার শরীর আর দিচ্ছে না, আমি মানে এবার মনে হচ্ছে শুয়ে পড়ি আমি। আর তাড়াতাড়ি ভোর 4টে বাজিয়ে দাও। ওনাদের বাড়ির লোক যারা মানে ব্রহ্ম মুহূর্তের জন্য অপেক্ষা করছে, ছেলেটাকে তাড়াতাড়ি, এবং ছেলেটা যে আসছে নিয়ে, এ তো জানছে যে ও আসবে, তার মানে এদিক থেকেও বাধা সৃষ্টি করবে যাতে ও আসতে না পারে। ওরও নানান রকম টায়ার পাংচার হয়ে গেছে, গাড়ির মাঝ রাস্তায় টায়ার পাংচার হয়ে গেছে, একটা অ্যাক্সিডেন্ট হব করে বেঁচে গেছে, মানে গাড়ির টায়ারটা একটা দিকে ঝুঁকে পড়ে গেছিল, বাম্পার উড়ে গেছে। মানে গাড়ির যে বাম্পার হয়, বাম্পারটা উড়ে গেছে, তবু ওকে বলছে, আমাকে খবর দিয়ে এরকম এরকম হচ্ছে, তুমি গাড়ি থামাবে না, গাড়ি তুমি চালাতে থাকো, যে ড্রাইভার আছে তাকে বলো গাড়ি চালাতে থাকো, এবং মনে মনে মহামৃত্যুঞ্জয় করতে থাকো। আরেকটা মন্ত্র আছে শরীর বন্ধনের আমাদের লাইনে, ওকে সেটা বলেছিলাম, এটা করতে থাকো এবং তুমি আসো। তো ওদিকেও ডিস্টার্ব করছে, এদিকেও ডিস্টার্ব করছে, এবং ভোর হওয়ার পর ওদের বাড়ির লোক বলছে যে এবার যিনি কর্তা বাড়ির, তিনি বলছে এসব কাজ বন্ধ করো, অনেক হচ্ছে, এসব কাজ বন্ধ করো। যে মানুষটা কাল অবধি ঠিক ছিল, কোন রকম মানে আমরা কাজে বসার আগে তার পারমিশন নিয়েই বসেছি, এবং তিনি বীতশ্রদ্ধ যে এরকম করছে তার পূর্বপুরুষ, তার কোনো বাধা দেওয়ার কারণই নয়, দেখা গেল সে অ্যাগ্রেসিভ হয়ে গেছে, এমন অবস্থা সে কুয়ো থেকে বালতি নিয়ে জল এসে যেন নিভিয়ে দেবে, এত রেগে গেছে। কে বলেছে এসব করতে, সব ভণ্ডামি, চিটিংবাজ, হেন, মানে অপমানের উপর অপমান। কিন্তু আমরা জানি ওটা ও বলছে না, ওকে বলানো হচ্ছে। তাহলে তুই যা বলছিস বল, আমি তুই তুকারি করেছি, কারণ আমি ওই ব্যক্তিটাকে তুই করেছি, আর তুই যা বলছিস বল, তোর আর কয়েক ঘন্টা বাকি আছে।
তারপর কি তো আমি বললাম যে তুই যা করবি কর, তুই যা চিৎকার করছিস কর, কাজ আমি চালিয়ে যাবো। সারা রাত জেগে আমি যেখানে কাজ করেছি সেখানে আর একটুর জন্য আমি আটকে যাবো? আমার ছেলেটা প্রায় অর্ধেক রাস্তা চলে এসেছে, আমি এরপর কাজ আটকে দেবো? এবার ওকে বন্দি করার টাইম এসছে, তুই চিৎকার কর। তো বাধাবিঘ্ন ক্রমশ আসছে এবং এসেই যাচ্ছে, সে যাই হচ্ছে হোক গে। ছেলেটা এসে পৌঁছলো, কাঁটাগুলো দিল। এবারে ওই 108 করে পুতুল কিন্তু আমার রেডি অলরেডি, আমি যে 108 করে কাঁটা বিঁধবো সেখানেও আমার রক্তপাত হতে শুরু করে। সাধারণ কাঁটাও হবে, পড়া যাবে সেখানে পড়ে, এবং শিশুগুলোকে তারপর বলি দেওয়া হয়। মানে সেইটা যেটা বানালে, যে 28টা শিশু বানানো হলো, প্রত্যেকের গায়ে 108টা করে সজারুর কাঁটা ফোটানো হলো, এবং ওই এন্টিটিটাকে বোঝানো হলো এই নে তোর 28টা শিশু, এবার তুই মহিষী বিরাট ক্ষমতাবান কেউ একজন হয়ে যাবি, তুই যা চাইছিস তাই তোকে দিচ্ছি, কিন্তু তুই এবার মুক্তি দে এদের। এবার ও ভাবছে আমি তো বলিয়ান হয়ে যাব, মুক্তি আমি চাই না। কোনো আত্মা যদি নিজের মন থেকে মুক্তি না চায়, কোনো বাবার ক্ষমতা নেই তাকে মুক্তি দিয়ে দেবে। আচ্ছা, কোনো পিশাচ যদি চায় আমি সারা জীবনটা এমনিই কাটিয়ে দেবো, আমার মুক্তি চাই না, তাহলে সে এই বডি থেকে বেরোবে, আরেকটা কোনো বডি থেকে বেরোবে। হ্যাঁ, অনেক কিছু ব্যাপার ম্যাচ হতে হবে, তবেই তাকে পজেস করতে পারবে, যাকে তাকে মুড়ি মুড়কির মতো পজেস করা যায় না। ঠিক আছে, জন্মছকে এমন যোগও থাকে, তাকেই পজেস করা যায়। মানে তোমরা দেখতে বুঝতে পারবে? অবশ্যই বুঝতে পারি। হ্যাঁ, এখানে কেতুর সংযোগ মাস্ট। আচ্ছা, কেতু মানেই রহস্য, ঠিক আছে? কেতু মানে অন্ধকার, এবং রাহুর ব্রেন আছে, কেতুর ব্রেন নেই। কেতুর ব্রেন না থাকলেও কেতু যা ঘটনা ঘটায়, যার কোনো তুমি লজিক পাবে না। যেমন এমন রোগে মৃত্যু ঘটলো যা ডাক্তারও বলতে পারছে না, আমরাও বলতে পারছি না যে কিসে মানুষটার মৃত্যু। এই জন্যই বোধহয় কেতু দশাতে খুব বেশি ডিট্যাচমেন্ট আসে মানুষের মধ্যে। হ্যাঁ, এবং কেতুর দশাতে হতে পারে তুমি ভক্তিটাও যে করবে সেটাও একটা, আমি কি বোঝাবো, যে রহস্যে ঘেরা হবে। মানে কেন ভক্তি করছি, তার পিছনের উদ্দেশ্যটা কি, কেউ কিন্তু বুঝতে পারবে না। সে অতি ভক্তি চোরের লক্ষণ ব্যাপার হয়ে যাবে, ঠিক আছে? এবং এই কেতুর দশাতেই মানুষের ভূত প্রেত যেগুলো দেখা যায় না, এইসবের প্রতি ইন্টারেস্ট বেড়ে যায়, তখনই মানুষ পজেস হওয়ার চান্সেসও বেশি থাকে। এবং ধরো কিছু মিষ্টি জাতীয়, সাদা মিষ্টি খেয়ে বেরোলে, এমন কিছু জায়গায় গেলে, শ্মশান হতে পারে, নির্জন জায়গা হতে পারে, এবং তোমার যোগ আছে, এবং তুমি সাদা মিষ্টি খেয়ে বেরোলে, তাহলে তুমি 100 পারফিউম মেখে বেরোলে তুমি 100% পজেস হবে। আচ্ছা, মানুষকে বশীকরণ অনেক কিছু দিয়ে করা যায়, পজেসও কিন্তু মানুষের দোষেই মানুষ হয়। এবং তোমার আত্মা যদি সেরকম পাওয়ারফুল হয় যে আমি কাউকে গ্রহণ করব না আমার বডিতে, কেউ তোমাকে পজেস করতে পারবে না। আচ্ছা, এই যে তান্ত্রিকের যে স্পিরিটটা রয়েছে, সে মুক্তি চাইছিল না? চাইছিলই না। তারপরে কি হলো? তারপরে আমরা এই বলি দেওয়ার পর ওকে যখন বোঝালাম, ও বললো এবার তো আমি অনেক শক্তিশালী হয়ে গেছি। মানে ওর মাথায় এলো যে আমার 100 কমপ্লিট, এদের কথাই তো কোনো বিশ্বাস নেই। ও বলেছিল আমাকে বাকি 28 জন বলে দিয়ে দিলে আমি মুখ চলে যাবো। এবার ও পুরো উল্টো কেস করতে শুরু করলো। ও ভাবলো আমার অনেক শক্তি বেড়ে গেছে, এবার তাণ্ডব আরো চরম করে দিল। তারপর আমরা এবার ওর যখন দেখলাম যে ও আমাদের কথায় রাজি হলো না, এবং ওর দেওয়া কথাই ও বিট্রে করলো, তাহলে আমরাও আমাদের কথা রাখবো, এবার আমাদেরও যা করার করব। ওকে মন্ত্র দ্বারা আগে আনা হলো, আনিয়ে ওর মধ্যে, মানে ও একটা জায়গায় আসতে চাইছিল না, তাকে মন্ত্র দ্বারা আনা হলো। আনিয়ে তাকে, আগেকার দিনে না সিগারেট রাখা হতো স্টিলের কৌটোই হয় না, ওরম টাইপে, এত বক্স ইউজ হতো না, ওরম টাইপের কিছু ওদের বাড়িতে ছিল, যেটা উনিই ব্যবহার করতেন। আচ্ছা, ওই তান্ত্রিকই ব্যবহার করতেন। তখন তাকে ওটাতে বন্দি করে রেখে দেওয়া হয়, এবং ওটাকে মন্ত্রপুত কাঠ দিয়ে বন্দি করে যথাযথ উপাচার দ্বারা, এখানে আমার বৈদিক পুরোহিতেরও দরকার পড়েছে, বেদ পাঠ হয়েছে, সব কিছু দ্বারা ওকে বন্দি করে জলের ভেতর, ওদের কুয়ো আছে, সেই কুয়োর ভেতর ডুবিয়ে দিই, এবং কুয়োটাকে বলি সিল করিয়ে দিতে, যত তাড়াতাড়ি সম্ভব এই কুয়োটাকে সিল করে দাও। এর মধ্যে আবর্জনাও ফেলবে না, এর মধ্যে কোনো এই জল তো ইউজ করবেই না একেবারে, মানে পুরো কুয়োটা একদম সিল করিয়ে দাও। ওরা শুনেছিলাম মোটামুটি 6-7 দিনের মাথাতেই কুয়োটা পুরোপুরি সিল করিয়ে দিয়েছিল। কিন্তু ওই কুয়োর মধ্যে থেকে আজও নাকি আমায় বেরোতে দে, আমায় মুক্তি দে, আমি ভুল করেছি, আমায় বেরোতে দে, এরম শব্দ নাকি আজও শোনা যায় ওই কুয়োর ভেতর থেকে। তো এটাই একটা, ওরা এখন বর্তমানে ওই বাড়িটাই ছেড়ে দিয়েছে। মানে কি বলবো, ধরো তোমাকে কেউ বিরক্ত করছে না, কিন্তু ওই আওয়াজ যদি আসতে থাকে, নতুন বিবাহিত বউরা এসে, ওদের বাড়িতে তো বিয়ে দেওয়া হচ্ছে, বা যারা নতুন জন্ম নিচ্ছে, বাচ্চারা তো ভয় পেয়ে যাবে, এবং চিৎকার বলে আজও হয়।
তো আমি এটা বলবো, আমার জীবনের একটা আক্ষেপও বলবো, যে ওকে মুক্তি কিন্তু দিতে পারিনি, মানে সমস্যার আমি নির্মূল করতে পারিনি, তাকে একটা জায়গায় এনে আমি বন্দি করে দিয়েছি। আসলে যতই পাওয়ারফুল হও, মুক্তি দিতে পারবে কি পারবে না সেটা কিন্তু তা আমার উপর নির্ভর করে না, সেটা স্বয়ং নারায়ণের উপর নির্ভর করে যে সে কাকে মুক্তি দেবে। এবং তার থেকে বড় কথা, তিনি যদি একবার বলতেন যে আমি মানে কি বলবো, আমি জল চাইছি বা আমাকে পিণ্ড দান করে মুক্তি দাও, আমরা যথাযথ উপাচার করে তার মুক্তি দিতাম। কিন্তু সে চাই না, নোংরা, যে জন্মেও নোংরা, সে বেঁচেওছে নোংরা, সে মরেও নোংরা। ইভেন তার থেকেও বড় কথা, মুক্তির কথা বলছো, এই জন্য কিন্তু শ্রীকৃষ্ণ অশ্বত্থামা থেকে নিজের মৃত্যুটাকেই বার কেড়ে করে নিয়েছিলেন। নিয়েছিলেন। মানুষ ভাবে যে অভিশাপ, যে মৃত্যু হয়ে গেলে সব চুকে যায়, ঠিক কথা, মৃত্যু হয়ে গেলেই হয়, কিন্তু মৃত্যুর পরে যে কি হয় তা কেউ জানে না। এবং শ্রীকৃষ্ণ এই কারণে অশ্বত্থামাকে মৃত্যু দেয়নি, কারণ মৃত্যু হলে তার পাপের প্রায়শ্চিত্ত হতো না। তাকে কি বলবো, মানে বেঁচে থেকে তাকে পাপের প্রায়শ্চিত্ত করতে দিবে না। আজও অশ্বত্থামা ওই কপালে রক্ত নাকি আজও বয়, এবং সবার কাছে চায় যে কোনো ওষুধ আছে কিনা, মানে সেরম ব্যক্তিদের কাছেই চাই, তোমার আমার কাছে চাইতে আসবে না, সেরম ব্যক্তিদের কাছেই। অনেকেই নাকি দেখেছে বিরাট হাইটের, যারা কলিযুগের হতেই পারে না, অনেকে সাধু মহাপুরুষরা দেখেছেন। এবং অশ্বত্থামা এক জায়গায় স্টে করে না, বিভিন্ন পাহাড়ে বিভিন্ন জায়গায়, এক জায়গায় এনারা থাকেন না। একটা বোন আছে দিল্লির দিকে, আমি যদি খুব ভুল না করি, সেখানে নাকি এখনো মাঝরাতে বলা হয় যে শ্রীকৃষ্ণ তার সখীদের সাথে লীলা করেন। জায়গাটার নাম কি? নিধিবন। নিধিবন। এখানেও শোনা যায় নাকি অশ্বত্থামা আসেন। একদম আসে। অশ্বত্থামা আসে এই কারণে, কারণ অশ্বত্থামা জানেন একমাত্র এই জায়গাতেই তিনি রাধারানী এবং কৃষ্ণকে দেখা পাবেন। তাই কৃষ্ণের যদি বা কঠোরত্ব রয়েছে যে আমি মানে ওই যে মুক্তি দেব না, রাধারানী তো আমাদের করুণাধারী, এবং তার কাছে যতই তুমি অন্যায় করো এক না একটা সময় তোমায় মুক্তি দিয়ে দেবেন তিনি। তাই অশ্বত্থামা আসে যদি রাধারানীর কৃপা পাওয়া যায়। তাই অশ্বত্থামা এসে বারংবার বলেন, এবার তো আমায় মুক্তি দিন, আমার অনেক পাপের প্রায়, এবার মুক্তি দিন আমায়। কিন্তু এখানে কেউ হস্তক্ষেপ করে না, অভিশাপ অভিশাপ, কারণ সেটা শ্রীকৃষ্ণ, কারণ সেটা শ্রীকৃষ্ণ। পূর্ণিমা দি, এখন অম্বুবাচী চলছে, যে সময় আমরা রেকর্ডিংটা করছি, এই যে অম্বুবাচী, এই ব্যাপারটা কি? অম্বুবাচী মেয়েরা যেরকম ঋতুস্রাব হয়, মেয়েদের পিরিয়ডস যাকে বলে, মা ধরিত্রী মাতাও এই সময় ঋতুমতী হন। এবং বছরের এই 4টে দিন মায়ের কামাখ্যায়, মায়ের যোনি পড়েছিল যেহেতু এখানে, যখন সতীর দেহ খণ্ড বিখণ্ড করা হচ্ছিল সুদর্শন চক্র দ্বারা, আমরা জানি বিভিন্ন জায়গায় মায়ের বিভিন্ন অঙ্গ পড়েছে। এর মধ্যে আসামে অবস্থিত নীল পর্বতে কামরূপ কামাখ্যা, অনেকে কাউর কামাখ্যাও বলে সেটাকে, সেখানে মায়ের যোনি পীঠ পড়েছে। এবং এই কারণে তাই মায়ের এখানে কামাখ্যা নাম দেওয়া হয়েছে, কারণ সমস্ত রকম মানুষের কামনা বাসনা নিবৃত্তি বলো বা কামনা বাসনার পরিতৃপ্তি এই মায়ের একবার দর্শনেই সম্ভব হয়। এবং এই সময় মায়ের এখানে এই অম্বুবাচীর লাগার ঠিক আগে সাদা কাপড় বেছানো হয় মায়ের যোনিপীঠের কাছে, যা কিন্তু কোনো মানুষ খালি চোখে দেখা নিষিদ্ধ। গুহার ভেতর একটা প্রদীপ জ্বলে, সেখানে জাস্ট তুমি টাচ করে প্রণাম করতে পারবে, কিন্তু দেখতে পাবে না কোনো কিছু। তো এখানে মায়ের যোনিপীঠ রয়েছেন, এবং স্বাভাবিক আমরা মায়ের যোনি দেখাটা উচিত না কারুরই, ছেলে বলো মেয়ে বলো কারুরই, তাই এটা গুপ্ত। এবং এখানে মায়ের সাদা কাপড় বেছানো হয় অম্বুবাচীর আগে। অম্বুবাচী নিবৃত্তির পর যখন দোর খোলা হয়, ওই সাদা কাপড়টা পুরো লাল হয়ে যায়, লাল হয়ে যায়, কারণ আমরা জানি যে ঋতুস্রাবের সময় মেয়েদের ব্লাড নির্গত হয়, মায়ের ক্ষেত্রেও তাই হয়। তাই ওই সাদা কাপড়টি পুরো লাল হয়ে যায়, এবং রক্ত একটি যে কুণ্ড রয়েছে সেখানে গিয়ে সেই জল পড়ে। মনে করা হয় এই কুণ্ডের জল যদি মাথায় ছড়ানো হয় বা বাড়িতে নিয়ে আসা হয়, সমস্ত কিছু থেকে তুমি রক্ষা পাবে। এবং এই কাপড়ের একটা সুতো, এক টুকরো তো ছেড়ে দাও, আমি একটা সুতো বলছি, একটা সুতো কেউ যদি মাদুলির ভেতর ভরে শরীরে পড়ে, তাহলে তার তীব্র শরীর বন্ধন কবজ হিসাবে কাজ করে। এনটিটি, ভূত প্রেত, জিন জিন্নাত, জলপিশাচ, খাইশ, কাচ্চা কালোয়া, যে টাইপের ভূত আছে বা এনটিটি আছে, সবার হাত থেকে কিন্তু রক্ষা পাওয়া যায়, মানে যদি এর একটা টুকরো নিজের কবজে ভরে পড়া যায়। এছাড়া অপঘাতে মৃত্যু, অ্যাক্সিডেন্ট, যে কোনো হাত থেকে মা রক্ষা করেন। এই কাপড়ে মায়ের অসীম ক্ষমতা রয়েছে,
এবং অসীম শক্তি রয়েছে। মানে এটাই, এই রক্তবস্ত্রটা এতটা পাওয়ারফুল হয়? এতটাই পাওয়ারফুল হয়। আমি জানি না কত মানুষ জানেন মায়ের এই রক্তবস্ত্রের কি মাহাত্ম্য, কিন্তু এই বস্ত্রের মাহাত্ম্য কোনো অর্থ দ্বারা বিচার করা যাবে না। মানে এই যে কি জিনিস, সে যারা জানে তারা জানে। তুমি এখানে একটা এন্টিটির কথা বললে, সেটা হচ্ছে যে খাইশ। এই খাইশটা কি? খাইশ হচ্ছে জিনের একটা পর্যায়। মানে এটা মুসলমান, আমাদের যেমন বাঙালিদের মারাটারা গেলে আমরা বলি পিচাস হয়েছে, পিশাচ হয়েছে, বা তোমার বিভিন্ন মানে প্রেতজনী প্রাপ্ত হয়েছে, নাম দিই। তো এটা মুসলিমদের একটা ধারা, যেমন জিন হয় তারা, এই খাইশ তাদেরই আন্ডারে পড়ে। জিনের বাচ্চা মনে করা হয় খাইশকে। আচ্ছা, জিনের বাচ্চা বলা হয় খাইশকে। তো তারও সেম পাওয়ার, একই জিনিস, একই, কেউ একটু বেশি পাওয়ারফুল, কেউ কম। যেমন আমাদের স্বাভাবিক কেউ যদি পজেস হয়, বলবো ভূত প্রেত দ্বারা বা হাওয়া বাতাস লেগেছে, কিন্তু যদি কাউকে পিচাস ভর করে তাহলে সেটা আরো পাওয়ারফুল হয়। পিচাস মানে আরো পাওয়ারফুল, আরো নোংরা। পিশাচ অ্যাকচুয়ালি একটা এন্টিটি, কোনো জীবিত প্রাণীর আত্মা নয়, নয় এন্টিটি। কিন্তু জীবিত প্রাণী খুব অপকর্ম যদি করে তাহলে সে মৃত্যুর পর পিচাসী হয়। মেয়েদের ক্ষেত্রে পিচাসিনী, ঠিক আছে? এবং তুমি বুঝবে কি করে যে এটা খারাপ জিনিস বা কতটা খারাপ? কাউকে যদি পজেস করে সেই ব্যক্তির থেকে, প্রথম কথা এরা নিজেদেরকে তুলে ধরে না ফার্স্টে। মানে এমন একটা ভাব দেখাবে যে ওর ভেতরে কিছু নেই, কিছুই নেই, কিন্তু তার গা থেকে দুর্গন্ধ বেরোনো শুরু হবে, মারাত্মক আষ্টে গন্ধ, চামড়া পোড়া হতে পারে, মাছের গন্ধ হতে পারে, এটসেট্রা, বিভিন্ন দুর্গন্ধ, আঁশযুক্ত গন্ধ। এবং সে একা থাকতে শুরু করবে, সবার থেকে ডিটাচড হয়ে যাবে, সম্পূর্ণ একা থাকতে পছন্দ করবে, আয়না দেখতে চাইবে না, কারণ আয়না আমাদের সত্য প্রকাশ করে। আচ্ছা, যদি কেউ পজেস থাকে সেই ব্যক্তিকে আয়না কিন্তু দেখালে সে খুব একটা নিজের থেকে দেখতে চাইবে না। এবং এরা হয় খুব খাওয়া বাড়িয়ে দেবে, নয় খুব খাওয়া কমিয়ে দেবে। এরা নখ কাটবে না, এরা চুল কাটবে না, এরা চান করতে পছন্দ করবে না, এরা ঠাকুর দেবতা বিভিন্ন স্পিরিচুয়ালিটি যে কাজকর্ম সেখান থেকে ডিটাচ হয়ে যাবে। এরা শুধু একা থাকতে চাইবে। এবং যে কোনো পজেস কেসে সবার আগে মানুষের যদি অঙ্গের কিছু জিনিস বিকৃত হয় বা কোনো কিছু গন্ডগোল হয়, তা হলো নার্ভ। সবার আগে নার্ভ সিস্টেম খারাপ হয়, কারণ এ মানুষের রাতের ঘুম কেড়ে নেয়। সে দিনে বেশি অ্যাক্টিভ থাকবে, রাতে বেশি অ্যাক্টিভ থাকবে, দিনে ঘুমোবে, রাতে অ্যাক্টিভ থাকবে। কোনো মানুষ যদি রাতে অ্যাক্টিভ থাকে তাহলে তার মধ্যে স্বাভাবিক রাত জাগার ফলে দীর্ঘদিন ধরে তার ঘুম প্রপারলি না হওয়ার পরে নার্ভের সমস্যা দেখা দেয়। এই ক্ষেত্রে বহু বাড়িতে দেখেছি সবার আগে নিউরোসাইকিয়াট্রিস্ট দেখায়, নার্ভের ডাক্তার দেখায়। তারা যখন দেখে সব পজিটিভ আছে, তবু মেয়ের কিচ্ছু ওষুধে উন্নতি হচ্ছে না, তার মানে জানতে হবে অন্য কিছু গন্ডগোল রয়েছে। এই যে তুমি বললে আয়না দেখতে চাইবে না বা নিজের স্বরূপটা প্রকাশ পাবে, তোমার কাছে আমি শুনেছিলাম, ইভেন রেকর্ডিংয়েও বলেছো, যে তোমার বাড়িতে কালপুরুষ দর্পণ রয়েছে। এই যে কালপুরুষ দর্পণ, এটা নিয়ে খুব কিউরিওসিটি রয়েছে। এই কালপুরুষ দর্পণ ব্যাপারটা কি? কালপুরুষ কে আগে আমি বলেছি, আবার আমি পডকাস্টে বলছি, কালপুরুষ বা ব্রহ্মদত্তী এনারা বল দিচ্ছি একই গোত্রের জিনিস। কোনো ব্রাহ্মণ, সৎ ব্রহ্মচারী ব্রাহ্মণ যদি অবিবাহিত, ব্রহ্মচারী মানে অবিবাহিত নো ডাউট, এবং তিনি যদি অপঘাতে কেতুর যে 3টে নক্ষত্র রয়েছে, বিশেষ করে আমি বলবো মঘা নক্ষত্রে, যদি কোনো কারণবশত মারা যায়, যদি অমাবস্যায় মারা যায় তাহলে কালপুরুষ হয়, যদি পূর্ণিমায় মারা যায় তাহলে ব্রহ্মদত্ত হয়। কিন্তু এনারা যেহেতু সৎ কর্মে নিপুণ ছিলেন, জীবিত দশায় সৎ কর্ম করেছেন, ব্রহ্মদত্ত বাবা আমরা জানি যে তিনি পুজো আর্চা করেন, করেন, সৎকর্ম করেছেন, তাই এরা প্রেত যোনি প্রাপ্ত হলেও দেবতুল্য ক্ষমতা রাখেন, দেবতার আসনে বসানো যেতে পারে। কিন্তু তাই বলে আমি ঠাকুরের সিংহাসনকে এনাদেরকে বসাতে পারি না। ঠাকুরের সিংহাসনে যেখানে কালী, তারা বা তোমার কামাখ্যা, কৃষ্ণ, রাধা রয়েছেন, সেখানে আমি এনাদেরকে বসাতে পারি না, এনাদেরকে তাদের নিচেই রাখতে হবে। কিন্তু তবু এনারা প্রেতজনী প্রাপ্ত হলেও দেবতার আসন পান। এবং যখন আমার ঘরে কোনো পজেস কেস আছে, তখন আমি সবার আগে কালপুরুষ দর্পণ দেখাই। কালপুরুষ দর্পণ হচ্ছে আয়নার মধ্যেই আঁকা বলবো না, প্রাণ প্রতিষ্ঠা করা কালপুরুষের। কালপুরুষ স্বয়ং বিরাজিত সেখানে, আমি তাকে প্রণাম জানিয়ে তার সম্পর্কে বলছি, ছেলে খেলা করার পাত্র নয়। এবং তাকে যদি সেই দর্পণ দেখানো হয়, তখন ওই শুয়ে থাকা এন্টিটি আমার গৃহে এসে জাগ্রত হতে বাধ্য। সে তখন নিজের স্বরূপে আসবে। এবং দর্পণ দেখানোর পর এমন আজ পর্যন্ত কেস হয়নি যে সে জেগে ওঠেনি।
আচ্ছা, যত পজেস কেস এসছে প্রথমে এসে আমার সাথে গল্প করেছে, ও বোঝাতে চেয়েছে তার শরীরে কিছু নেই, মানে আমি সম্পূর্ণ যাতে মাইন্ড আমার ঘুরে যায় যে এর নার্ভেরই প্রবলেম। আমি লাস্ট একটাই কাজ করি, সেটা হচ্ছে কালপুরুষ দর্পণ। এক দ্য লাস্ট মুভমেন্ট যখন দেখি ও স্বেচ্ছায় আমাকে কোঅপারেট করছে না, তখন আমি দর্পণ সামনে জাস্ট এনে দেখাই। 3 মিনিটও লাগে না, আমি তো বলবো 3 সেকেন্ডও লাগে না, ও চিরবিড়িয়ে ওঠে, এটাকে সরাও, এটা কি এনেছো, এটাকে সরাও। প্রচুর ভিডিও আমি তোমাকে পাঠিয়েছি, যদি কেউ পার্সোনালি ইনস্টাগ্রামে তোমাকে মেসেজ করে তুমি দিতে পারো। তো কালপুরুষ দর্পণ এমনই এক ক্ষমতা রাখে, এবং এই দর্পণ যখন আমি সেই পজেস কেসের বাড়িতে পাঠাই, তখন সেই এন্টিটি সেখান থেকে যেতে বাধ্য। কারণ একটা ঘরে যখন একটা প্রেতাত্মা রয়েছে পাওয়ারফুল, সে অন্য কাউকে অ্যালাউ করবে না, এবং তিনি শুভ প্রেতাত্মা, তিনি তোমার ক্ষতি করবেন না, ঠিক আছে। এবার আমি ব্রহ্মদত্তী বাবার জায়গায় আসি, যেটা বললাম পূর্ণিমাতে যদি মারা যায় কোনো সৎ ব্রহ্মচারী ব্রাহ্মণ, ব্রহ্মদত্তী বাবা হয়। এবং বিশেষ করে দণ্ডি ঘরে যদি মারা যায়, খুব রেয়ার। দণ্ডি ঘরে মানে পৈতে হয়ে গেলে, আমাদের ব্রাহ্মণদের উপনয়ন হয়ে যাওয়ার পর কয়টা দিন থাকতে হয় দণ্ডি ঘরে, সেখানে ফলাহার গ্রহণ করতে হয়, সূর্যের আলো দেখা যায় না, ওই অন্ধকারের মধ্যেই যখন ব্রহ্ম মুহূর্ত তখন বাথরুম টাথরুম করে ঘরে ঢুকে যাবে, এবং এই কয়েকটা দিন সূর্যের আলো দেখা যায় না। ওই ঘরে যদি কোনো কারণবশত ব্রাহ্মণ পৈতের পর মারা যায়, সে ব্রহ্মদত্ত হবেই। আমাকে একটা কথা বলো, এরা যারা মৃত্যুর আগে এত নিষ্ঠাবান ছিলেন, আমি যদি ব্রহ্মদত্তের কথাই বলি, তাহলে এরা যখন কাউকে পজেস করবে, যে কোনো কারণেই হোক, তারা নিজেরা তো স্পিরিচুয়াল ছিলেন, ব্রহ্মদত্তী পজেস করলে কি তারা স্পিরিচুয়াল থাকবেন? মানে এটাই মানে কি কোইন্সিডেন্ট, আমি জাস্ট এই লাইনে আসছিলাম, তুমি প্রশ্নটা করলে যে জানো কৌস্তব, যখন ব্রহ্মদত্ত বাবা কাউকে পায়, সেই কেসটা হ্যান্ডেল করা এত ডিফিকাল্ট হয়ে যায়, বিকজ তারা হনুমান চালিসাতেও ভয় পায় না, তারা কোনো মন্ত্রেও ভয় পায় না, তারা কোনো যন্ত্রেও ভয় পায় না, কারণ তারা নিজেরাই ঠাকুর দেবতার সাহারা নিয়ে থাকেন, এবং তারা নিত্য, তুমি ব্রহ্ম মুহূর্তে পুজো করবে না, কিন্তু যদি কাউকে ব্রহ্মদত্ত পজেস করে, সে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে আগে পুজো আর্চা করবে। তাহলে তুমি ধরবে কি করে যে তাকে, কারণ তোমার তো মনে হবে যে স্পিরিচুয়ালি অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যাবে, আরো অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যাবে, তখন তোমার মনে হবে তাকে কি তাহলে ঠাকুর ভর করেছে কোনো, যেটা আমাদের হয় যে ঠাকুর পজেস করে। বাট আমি একটা কথা বলে রাখি, কোনো মানুষের মধ্যে এমন পাওয়ার নেই যে কোনো ঠাকুরের শক্তিকে গ্রহণ করবে, ঠিক আছে। কখনো কোনো ঈশ্বরের দ্বারা কেউ পজেস হয় না, যারা দেখায় তাদের সত্যিই নার্ভের কোনো সমস্যা থাকতে পারে, বা আমি বলবো মায়ের যে অনুচরেরা আছে তারা যদি একটু টাচও করে দেয়, সেই মুহূর্তে সেরম হয়ে যায়। কিন্তু কোনো মা কালী বলো বা যারাই, মানে বেশিরভাগ দেখা যায় উগ্রচণ্ডা দেবীরা ভর করে, শুনে এসছি বা দেখেছি, এরম হয় না, তারা ভর করলে সেই মানুষটা জীবিত থাকবে না। তো ব্রহ্মদত্ত বাবা শুধু পজেস করে না কাউকে, বা কারোর মধ্যে ঢুকে যায় না। তিনি কি কি পছন্দ করেন না? অনাচার, ব্যভিচার। যে ঘরে ধরো ব্রহ্মদত্ত বাবা কোনো গাছে ছিলেন, বেল গাছ, সেই গাছ ধরো তুমি তার কাছে পারমিশন না নিয়ে কেটে ফেলে দিলে। এমন ঘটনা শুনেছি আমি আমার দিদা ঠাকুমার কাছে, যে এক বাড়িতে ব্রহ্মদত্ত বাবা বেল গাছে থাকতেন, এবং তিনি বলেছিলেন এই গাছ কোনোদিন যেন কেটে ফেলা না হয়, যদি হয় তাহলে কিন্তু তোদের সমূলে বিনাশ হবে। স্বপ্নে বলেছিলেন আমি আছি, তোদের ব্রহ্মদত্ত বাবাই পারেন ভিখারি থেকে রাজা করতে। আচ্ছা, এবং তাদের কোনো অভাব ছিল না, এবং তাদের পূর্বপুরুষই ব্রহ্মদত্ত হয়েছিলেন। কিন্তু পরবর্তী প্রজন্ম এই কথাটা হয়তো জানতেন না, প্রমোটিং করে বাড়ি যখন পুরো বেল গাছটাকে কেটে দেয়, এবং সেই রাতেই ছেলেটি নিজে রেল লাইনে গিয়ে কাটা পড়ে। এটা সত্য ঘটনা একদম। ছেলেটির কোনো কারণই ছিল না সেই দিন রেল লাইনে যাওয়ার বা স্টেশনে যাওয়ার, ও নাকি স্বেচ্ছায় গিয়ে সেদিন কাটা পড়ে। এবং ব্রহ্মদত্ত বাবা স্বপ্নে বলেন যে আমার এইবারে আমি শুধু বিনাশ শুরু করব, এবং ওই ঘর ছাড়খাড় হয়ে যায়, মারা যায়, সবাই মারা যায়, সবাই মারা, কেউ নেই বর্তমানে বাড়িতে, কেউ নেই। তাহলে কাউকে যদি ব্রহ্মদত্ত পজেস করে তাহলে কি করবে? ক্ষমা, একমাত্র ক্ষমাই পারে তার হাত থেকে মুক্তি দিতে। ক্ষমা, মারাত্মক রকম নিষ্ঠা হয়ে বান হয়ে যেতে হবে, যে আমরা যা করেছি ভুল করেছি, বা নিষ্ঠা ভরে পুজো আর্চা বাড়িয়ে দিতে হবে, তাকে সন্তুষ্ট করতে হবে, তার বিভিন্ন বিধি আছে তাকে সন্তুষ্ট করা। প্রথমে তো কেস ধরতেই পারা যায় না যে আদৌ কি হয়েছে, তারপর তো তার ট্রিটমেন্ট, আগে তো আমাকে প্রবলেম ধরতে হবে। তো তারপরে তার যথাযথ উপাচার করে ব্রহ্মদত্ত বাবার কাছে ক্ষমা চেয়ে তাকে সন্তুষ্ট করতে হয়। তিনি পারেন ভিখারি থেকে রাজা করতে, তিনি পারেন রাজা থেকে ভিখারি করতে, এক লহমায়। ধরো একটা বাড়ি, সেই বাড়িটাতে কোনো নেগেটিভ এন্টিটি রয়েছে, বা কোনো
ধরো একটা বাড়িতে আমি গেছি বা কেউ গেছেন, আমি আমার বলে বলছি না, সেখানে গিয়ে তাদের ধরো ডিটোরিয়েশন শুরু হয়েছে, পরিবারের নিজেদের মধ্যে কলহ হচ্ছে, যদি একটা বাচ্চা, সেই বাচ্চাটা দেখছে তার বাবা মা আলাদা হয়ে ডিভোর্স যাচ্ছে, হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম শুরু হচ্ছে যেটা আগে হয়তো ছিল না, এরকম প্রবলেমসগুলো আমি অনেক পেয়েছি। মেন্টাল, ইমোশনাল, ফিজিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল প্রবলেমগুলো চরমে চলে যায়। একদম। এটা কেন হয়? এটা বাড়িতে বাস্তু দোষ থাকার কারণে হয় নাকি বাস্তুতে কোনো প্রেতাত্মা আছে সেটার কারণে হয়? অনেক কারণ হয়। পিতৃদোষের ফলে হয়। যদি কোনো পিতৃতুল্য কাউকে হয়তো মারা গেছে, যথাযথভাবে উপাচার করে তাকে পিণ্ড দান করা হয়নি, পিতৃদোষ, পিতৃদোষ যাকে বলে, সেটা হয়ে গেলে কাটানো খুব মুশকিল ব্যাপার। কারণ তুমি এক্ষেত্রেও একই কথা বলবো, তারা যদি স্বপ্নে না বলে তাহলে তুমি এটা বুঝে উঠতে পারবে না। সবাই ভাববে ব্ল্যাক ম্যাজিক করেছে, কালা জাদু করেছে কেউ, প্রেত চালান করেছে কেউ, তো হয়তো পিতৃরাও ঘুরে বেড়ায়, তো তারা ভাববে কোনো এন্টিটি ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এটা পিতৃদোষের ফলে হতে পারে। পূর্বপুরুষরা ঘুরে বেড়াচ্ছে, তারা হয়তো অতৃপ্ত আছে কোনো কারণবশত। এমনও হয় ধরো তাদের কোনো মূল্যবান জিনিস তুমি তাদের মারা যাওয়ার পর ফেলে দিয়েছো, যেটা তার খুব প্রিয় ছিল, বা ধরো তিনি কোনো গাছ লাগিয়েছেন যেটা তার খুব প্রিয় একটা গাছ, হয় না মানুষ গার্ডেনিং করতে যখন পছন্দ করে তার সাথে ওতপ্রোত জড়িয়ে যায়, বাগান করার যে শখ, ধরো তিনি মারা গেছেন, গাছটা হয়তো মরবো করছিল কিন্তু তুমি তাকে উপড়ে ফেলে দিয়েছো, তখন তিনি রুষ্ট হন। আবার পুরোহিতের ভুলের জন্য তিনি রুষ্ট হতে পারেন। যেমন শ্রাদ্ধা অনুষ্ঠান হচ্ছে প্রপার ওয়েতে, যদি কোনো এমন পুরোহিতকে রাখা হয় ওই যে বলে কম পয়সায় কাজ মিটে যাওয়ার মতো হলেই হচ্ছে, তিনি সেরকমই কাজ করবেন। তো কোনো রকমে একটু শ্রাদ্ধ আরতি করে দিল, তিলদান করে দিল। শোনো, বস্তু কি দিচ্ছ সেটা ম্যাটার করে না, কালো তিলেও পূর্বপুরুষদেরকে শান্তি করা যায় কুশের মধ্যে। মন্ত্র উচ্চারণ যদি এদিক থেকে ওদিক হয়ে যায় তাহলে কিন্তু ঠাকুরের কাছে মন্ত্র যাওয়ার থেকে প্রেতাত্মাদের কাছে চলে যায়। একটা সামান্য বীজ মন্ত্রে একটা বীজ একটা গাছকে নির্ধারণ করে, একটা গাছ ফল আসে, তাতে পুনরায় আবার বীজ আসে। তাহলে বীজ মন্ত্রটাই মেন। আমাদের ঠাকুর দেবতার বিভিন্ন বীজ মন্ত্র রয়েছে, দশ মহাবিদ্যার 10 রূপের বীজ মন্ত্র রয়েছে, ঠিক তেমন মানে প্রেতেদেরও বীজ মন্ত্র রয়েছে। কিরকম? একটা উদাহরণ দিই, ধরো বগলামুখীর মন্ত্র, ওং লিং বগলামুখী মম সর্বদুষ্টানাং বাচং মুখং পদম স্তম্ভয় স্তম্ভয় জিহ্বাং কিলয় কিলয় বুদ্ধিং বিনাশায় বিনাশায় ওং বগলামুখী। সোহাটা বললাম না, কারণ এটা যখন আমরা আহুতি দেব তখন। এই যে লিং, এটা হলো বগলামুখীর বীজ মন্ত্র। এটা যদি হিলিম হয়ে যায় বা হালুম হয়ে যায় উচ্চারণে, ধরো কেউ করছে ওং হিলিম, এটা প্রেতেদের কাছে যায়। হিলিম হচ্ছে পিশাচের বীজ মন্ত্র। ওকে, ঠিক আছে। হিলিম পুরো তো মন্ত্রটাই চেঞ্জ হয়ে গেল, পুরো মন্ত্র চেঞ্জ হয়ে গেল। তুমি তারপর যাই বলো, মানেটা কি দাঁড়াচ্ছে? ওং লিম বগলামুখী মম সর্বদুষ্টানাং। এবার তুমি অর্ডারটা আর বগলাকে করছো না, অর্ডারটা পিশাচকে করছো। হিলিম মানে আমার সর্বদুষ্টের বিনাশ করো, মম সর্বদুষ্টানাম বাচং মুখম পদম, মানে তার বচন, মুখ এবং মানে চলাফেরা সব স্তম্ভয় মানে রোধ করো, স্তম্ভন করা। মানে ব্যাপারটা হচ্ছে, আমি যেটা বুঝতে পারছি, সঠিক উচ্চারণ ছাড়া তুমি যদি মন্ত্রোচ্চারণ করো তাহলে সেই ক্ষেত্রে তো বিনাশ নেমে আসতে পারে। তাই তো উচ্চারণ আগে দরকার। কারণ আমি শুনেওছি, দেখেওছি অনেকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে, প্রচুর ভুল করে, অনেক জায়গাতে প্রচুর ভুল করে। ওম ত্র্যম্বকম ত্র্যম্বকম যজামহে, বেশিরভাগ আমি শুনেছি যজামহে বলতে। যজামহেটা কি জিনিস? মানে ধরো এই যে পিতৃদোষ, একজন পুরোহিত পুজো করছেন, এরকম ভাবে ধরো ভুল মন্ত্রোচ্চারণ করেছেন বা কিছু করেছেন, তার আত্মা শান্তিই পায়নি, পিণ্ডদান সঠিক হয়নি, তার জন্য পিতৃদোষ লেগে গেল। এটা একটা গেল, আর্থিক অবনতি হবে, তোমার বংশে বৃদ্ধি হবে না, পুরুষরা বাঁচবে না, ঠিক আছে। একটা হয় সর্পদোষ। আচ্ছা, যদি কোনো বাস্তুতে সাপ মারা হয়, এবার যেমন প্রত্যেকটা মানুষ আমরা মারা যাই, যখন সবাই মারা যাব, সবার কি দোষ লাগে না? এই যে ত্রিপাদ দ্বিপাদ, এই যে দোষ লাগা, এগুলো বিভিন্ন তিথি নক্ষত্র অনুযায়ী লাগে। ঠিক সেই রকম যদি বলি আমি যে সবসময় সাপ মারলে কি দোষ লাগবে, না, হয়তো এমন তিথি নক্ষত্র যোগে তুমি যুগলের মধ্যে কাউকে একজনকে মেরেছো, যার অভিশাপ, আরেকজন যে বেঁচে আছে সেটা স্ত্রী সাপ হতে পারে, পুরুষ সাপ হতে পারে, তার এই যে অভিশাপ, তার সে যতবার শ্বাস নেবে তার যে হাই নিঃশ্বাস, সেটা তোমার বংশের জন্য তীব্র ক্ষতিকারক হতে পারে। এবং এইগুলো কষ্ট বংশ পরম্পরায় চলতে থাকে। সর্পদোষ নিবারণ, আগে প্রথমে রোগ খুঁজতে হবে, তারপর রোগের ট্রিটমেন্ট করতে হবে। আমি তো বলবো ব্ল্যাক ম্যাজিক
চুটকিতে ঠিক করে দেবো, পিশাচ চুটকিতে ঠিক করে দেবো, এন্টিটি দূর করে দেবো। কিন্তু এই যে পিতৃদোষ, ব্রহ্মদত্ত পাওয়া বা সর্পদোষ, এগুলোর সাথে পাঙ্গা নেওয়াটা খুব ডিফিকাল্ট, সবার জন্য ইজি হয় না। এই যে দুটো কারণ জানলাম, একটা পিতৃদোষের জন্য হতে পারে, সর্পদোষের জন্য হতে পারে, বা কেউ ব্ল্যাক ম্যাজিক করছে বাড়িতে, অথবা ধরো কোনো এন্টিটি রয়েছে তার জন্য এইরকম প্রবলেমসগুলো হতে পারে। কিন্তু ধরো আমি কোনো নতুন বাড়িতে উঠছি, রেন্টে নিচ্ছি বা কিনতে যাচ্ছি, তো ডেফিনেটলি আমার কি কি মাথায় রাখা উচিত, কি দেখে আমি সেই জায়গাটায় ঢুকবো বা কিনবো যাতে অ্যাজ কোনো বাস্তুদোষ না থাকে? আমি এখানে একটা কথা বলবো, জানি না লোক কিভাবে নেবে, শ্রোতা বলো বা দর্শকরা বলো, মানুষ ইন্টেরিয়ার করতে প্রচুর টাকা খরচা করে, কিন্তু একবারও কেউ মনে করে না যে বাস্তুবিদ ডাকিয়ে আমি একটু বাস্তুটা প্রপারলি দেখি। কারণ একটা বাড়ি তৈরি হয়ে গেলে তারপর যদি সে বাস্তুবিদকে দেখায়, তখন তার ঠিক করতে কালঘাম ছুটে যায় এবং সম্ভবও হয় না, কারণ অনেক অর্থ বেরিয়ে যাবে। প্রথম কথা বাস্তুবিদকে দিতে হবে, দ্বিতীয় কথা বাস্তুবিদ এসে বলে এটাকে এখান থেকে হাঁটাতে হবে, এটাকে, তাহলে আবার তাকে ভাঙতে হচ্ছে। তো উচিত নয় কি আগেই ব্যবস্থাটা করে নেওয়া, ইন্টেরিয়ারটা পরে করলেও চলবে। প্রথম কথা, সব থেকে বেশি প্রবলেম ফ্ল্যাটে যেটা দেখা যায়, জলতত্ত্ব অগ্নিতত্ত্ব পাশাপাশি, আচ্ছা, গ্যাস পাশেই বেসিন, এটা ধরো হয়ে এসছে, এগুলো খুব ন্যূনতম। কি করবেন তখন, এই গ্যাস স্টোভ এবং বেসিনের পাশে একটা ইনডোর প্ল্যান্ট রেখে দিন মধ্যবর্তী জায়গায়, তাহলে জলতত্ত্ব অগ্নিতত্ত্বের মধ্যে মানে ডিভাইডেবল, ব্যালেন্স হয়ে গেল। মিটার বক্স, অগ্নি কোণ যেটা, সেখানে মিটার বক্স রাখা উচিত। বেশিরভাগ ঘরে দেখা গেল যে যেখানে জল থাকার দরকার মিটার বক্স সেখানে আছে। ইলেকট্রিকের যে সমস্ত যাবতীয় দ্রব্য, যেমন বিভিন্ন গ্যাজেটও হতে পারে, ফ্রিজ, এবং ভারী জিনিস, ঘরের যে ভারী সমস্ত জিনিসপত্র দক্ষিণ দিকে রাখবে। দক্ষিণ দিক বন্ধ থাকবে, দক্ষিণ দিক ওপেন থাকবে না, উত্তর সবসময় ওপেন থাকবে। লোকে বলে সাউথ ফেসিং বাড়ি নেব, হাওয়া আসবে, কত বড় সর্বনাশ করছে নিজেরাও জানেন। ধরো একটা বাড়ি রয়েছে যেটা আমি কিনবো, তুমি সাউথ ফেসিং এর ব্যাপারটা বললে, তো বাড়ির এন্ট্রান্সটা কোন দিকে হলে সব থেকে বেশি শুভ হয়? উত্তরে হলে ভালো। মানে তুমি ধরো উত্তর দিক দিয়ে ঢুকছো বা উত্তরে বেরোচ্ছ, উত্তর ভালো, পূর্ব ভালো, উত্তর পূর্ব ভালো। আচ্ছা, ঠিক আছে, ঠাকুর ঘর করবে উত্তর পূর্ব, বেশিরভাগ ঘরে দেখা যায় উত্তর পূর্বতে বাথরুম। যেটা বলছিলাম, ভারী জিনিসপত্র দক্ষিণ দিক যদি ওপেনও থাকে, যত আসবাবপত্র ভারী, আলমারি, ফ্রিজ হতে পারে, বা তোমার শোকেস, এগুলো দক্ষিণ দিকে ঠেলে দাও। কিন্তু ড্রেসিং টেবিল দক্ষিণে ঠেলবেন না। কেন? কারণ ড্রেসিং টেবিলে মহিলারা দেখে সিঁদুর পরে, তাহলে তুমি দক্ষিণ দিকে তাকিয়ে সিঁদুর পরছো, সেটা করবেন না। ড্রেসিং টেবিল উত্তরে রাখবেন, যাতে উত্তর দিকে বা পূর্বে তাকিয়ে সিঁদুরটা পরা যায়। দক্ষিণে ড্রেসিং টেবিল তখনই রাখবেন যদি ড্রেসিং টেবিলটা ব্যবহারযোগ্য না হয়। আচ্ছা, মানে ঢাকা দিয়ে রেখে দিলেন, ওটা যা শো। বাড়ির মধ্যে বাথরুমটা কোন কোন দিকে হওয়া উচিত নয়? বাড়ির বাথরুম উত্তরে কোনো মতেই হবে না, উত্তর পূর্বে হবে না, পূর্ব দিকে হবে না, এছাড়া দক্ষিণ দিকে করা যেতে পারে, বা পশ্চিমে নাই মামার থেকে কানা মামা যাকে বলে সেটা চলে যায়, ঠিক আছে, পশ্চিমে, কিন্তু না করাটাই উচিত। মানে ধরো তুমি পবিত্র যে জায়গাটা রয়েছে, যেখানে তুমি ভগবানের উপাসনা করতে চাইছো, সেই জায়গাতে যদি বাথরুম থাকে, সেখানে আমরা এনার্জিটাকে রিলিজ করছি, ওই জায়গাটা অ্যাকচুয়ালি এনার্জিটাকে ইনটেক করার জায়গা, সেখানে এনার্জিটা ফ্ল্যাশ আউট হয়ে যাচ্ছে, একদম একদম, তাহলে তো পতন লেগেই থাকবে, পতন লেগেই থাকবে। আরেকটা হচ্ছে, বেশিরভাগ ঘরে আমি দেখেছি ওয়াটার ট্যাঙ্ক, মানে যেটা ওয়াটার ট্যাঙ্ক যেটা করে, সিনটেক্স রাখে, যেটা বেশিরভাগ দেখেছি ভুলভাল জায়গায় করে। এক্ষেত্রে কি হয়, ঘরের যে মেন কর্তা তার রোগ ভোগ লেগে থাকবে, সে বিছানায় পড়ে যাবে যদি ভুলভাল দিকে এটা করা হয়। এছাড়া চেম্বার, ঠিক আছে, চেম্বার কোন দিকে হবে, এগুলো আমি বলবো অবশ্যই বাস্তুবিদদের সাথে কনসাল্ট করে করা উচিত। এবং একটা আমি এবারে পুরো একটা কলোনির ব্যাপার বলছি। ধরুন আপনি এমন একটা বাস্তু পাচ্ছেন যেটা একটা গলির ভেতর দিয়ে গিয়ে শেষ প্রান্তে বাড়ি, ওটা কোনো মতেই নেবে না, ওখানে থাকলে কেউ না কেউ সুইসাইড করবে, আত্মহত্যা করবে। আপনি বলতে পারেন আমাদের কারোর এরকম টেন্ডেন্সি নেই, টেন্ডেন্সি তৈরি হয়ে যাবে, গ্যারান্টি দিয়ে দিলাম। কেন? শেষ প্রান্তে বাড়ি হলে, মানে ধরো গলির ভেতর দিয়ে গেলে একদম শেষ প্রান্তে বাড়ি, ওখানে উচিত না নেওয়া, কলহ, রীতিমতো অশান্তি এবং সুইসাইড টেন্ডেন্সি আসবে, এবং সেটা হবে বেশিরভাগ হবে গায়ে আগুন লাগিয়ে নেওয়া। আমি এটাও বলে দিচ্ছি, এরকম টেন্ডেন্সি দেখা যায়। ধরো কারুর বাড়িতে কি কি সিম্বল দেখলে বুঝতে পারবো যে এখানে কোনো প্রবলেম রয়েছে? সবার আগে আর্থিক অবনতি হবে হঠাৎ করে, কোনো কারণ ছাড়া। নতুন ব্যবসা শুরু করতে যাবে, কোনো কাজ পাবে না, বেঁধে রেখে দেবে, সে বাড়িতে বাচ্চা হবে না, গর্ভবন্ধন হয়ে যাবে। তারপরে তোমার খাবার জিনিসের তেতো স্বাদ লাগবে, কোনো কারণ নেই তেতো লাগবে।
হঠাৎ করে বিভিন্ন দুর্গন্ধ আসবে। খাবার ফ্রিজে ধরো আজকে রান্না করে রাখলাম, কালকে পুরোপুরি খারাপ হয়ে যাওয়ার কথা না, কালকের মধ্যে খারাপ হয়ে যাবে। তারপর তোমার শরীরে ব্যথা বেদনা লেগে থাকবে। এবং আরেকটা যেটা আমি সবার আগে বললাম, নার্ভ, মস্তিষ্কজনিত সমস্যা সবার আগে আসবে। এবং সেটা এরকম আসবে, যদি খুব খারাপ এন্টিটি হয় তাহলে সে সবসময় তোমার মাথায় ঘোরাবে আমার এই দুনিয়ায় বেঁচে থেকে লাভ নেই, আমার মরে যাওয়া উচিত। বাস্তু দোষ কারণ কোনো একটা পার্টিকুলার জায়গায় পার্টিকুলার জিনিসপত্র রাখিনি, অগ্নির জায়গায় জল রেখেছি, জলের জায়গায় অগ্নি রেখেছি, এরকম বাড়িগুলো কি খুব বেশি অ্যাট্রাক্ট করে এরকম নেগেটিভ এন্টিটি বা স্পিরিট? অবশ্যই অবশ্যই অবশ্যই। যেমন কোনো শরীরকে যদি একবার কোনো এন্টিটি পজেস করে, তার মানে গেটওয়েটা ওপেন হয়ে যায়, সে কিন্তু বারবার পজেস হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ তার সেই যোগটা রয়েছে লগ্নে। কোনো জ্যোতিষীকে দিয়ে আমি দোষ খণ্ডন করাতে পারি না, দোষ শান্তি করাতে পারি, আমি উপড়ে ফেলতে পারি না। আমার অত বড় ক্ষমতা নেই যে কারুর কালসর্প রয়েছে আমি কালসর্পটাকে তুলে উপড়ে ফেলে দেবো। তুমি আজ আমার কাছে কালসর্প দোষ খণ্ডন করালে, এরপর তুমি 10 বছর পর কোনো জ্যোতিষীর কাছে গিয়ে পুনরায় ছক বিচার করাচ্ছ, তোমার কালসর্পটা দেখা যাবে না? তাহলে যাবে তো। তাহলে আমি কি করলাম এতগুলো টাকা নিয়ে যদি খণ্ডনই না করালাম? আমি শান্তি করালাম। এরপর কি হবে শান্তি করলে? যে কালসর্পটা প্রভাব মারাত্মক রকম তোমাকে দিচ্ছে, সে খুব নমিনাল মানে তোমাকে হয়তো ডিস্টার্ব করলো। পূর্ণিমাদি, আমি একটা জিনিস শুনেছি, ইভেন তুমিও আমাকে জানিয়েছিলে, যে কারুর চার্টে যদি কালসর্প দোষ বা কালসর্প যোগ থাকে তাহলে তার ওপর তন্ত্র, মানে সেটা ভালো হোক বা বাজে হোক, সেটা খুব একটা এফেক্টিভ হয় না। এটা কি ঠিক? ওই যে এটা হয়ে গেল অনেকটা বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, বা ফোন ঘাটা বেশি ভালো না খারাপ। ফোন আমাদের জীবনে যেমন ভালোও এনে দেয়, আবার খারাপ দিকটাও আছে, ঠিক কালসর্পেরও। ধরো তুমি কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করছো, ইন্টারভিউ দিয়েছো, দোরগোড়ায় গিয়ে আটকে গেলে, বিয়ে ঠিক হচ্ছে বারবার ভেঙে যাচ্ছে, কোনো কারণ নেই, বুঝতে পারছো না, বিয়ে ভেঙে যাচ্ছে, কালসর্প। এছাড়া কালসর্প দোষ হওয়া কাজ হতে দেয় না, মানে একদম দোরগোড়ায় আটকে দেয়। ঠিক এটা যেমন এটা নোট করো যে হওয়া কাজ হতে দেয় না, ঠিক সেই রকম যে ব্যক্তির কালসর্প রয়েছে তার উপর যদি তন্ত্রক্রিয়া করা হয়, সেটা ব্ল্যাক ম্যাজিক হোক বা ভালো কাজ হোক, সেটা কিন্তু এফেক্ট হয়েও হবে না। তাহলে কেউ বাজে করতে চাইলে তো সেটাও হবে না? হবে না, এটা একটা ভালো দিক। কিন্তু যখন আমি সেই ব্যক্তির কোনো ভালো কাজ করতে যাব বা অন্যান্য দোষ খণ্ডন করতে যাব, যেহেতু তার কালসর্প রয়েছে, বাকি কাজগুলো হতে দেবে না। ধরো সেই ব্যক্তিটা বললো যে আমার একজনকে ভালো লাগে, সে আমার ছিল কিন্তু এখন নেই, তো দিদি আপনি বশীকরণ করে দিন। এবার এই জায়গায় বশীকরণ প্রয়োগ হবে না কি প্রয়োগ হবে সেটা আমরা বুঝে নেব, কিন্তু আমি যাই প্রয়োগ করি খুব সহজে হবে না। কেন হবে না? কারণ আগে তাকে কালসর্পটা খণ্ডন করতে হবে। এটাই মানুষ বোঝে না, যে আমি বশীকরণ চেয়েছি, উনি কালসর্প দেখাচ্ছেন কেন আমাকে? আরে গোড়ায় গলদটাকে আগে উপড়াতে হবে, তারপর বাকি কাজগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে। আচ্ছা, আমাকে একটা কথা বলো, এই যে তুমি বশীকরণের ব্যাপারটা আমাকে বললে, বশীকরণ কি অ্যাকচুয়ালি হয়? বশীকরণ যদি না হয় তাহলে তন্ত্রে আর কি হয়? মানে আমি বলবো বশীকরণই হয়। আচ্ছা, মানে তন্ত্র বশীকরণ ছাড়া কি বলবো, ব্যর্থ। মানে তন্ত্র হবে অথচ বশীকরণ হবে না, এটা হতেই পারে না। বশীকরণ 100 কেন 1000% হয়। সঠিক হাতে হতে হবে, সঠিক জায়গায় হতে হবে, সঠিক ব্যক্তির ওপর হতে হবে। এই নয় যে আমি এখানে বসে বলবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমি বশীকরণ করে আমি প্রধানমন্ত্রী হতে চাই, চলো নরেন্দ্র মোদীর ছবি আছে নিয়ে নিই আর আমি মন্ত্রী হয়ে যাই, এরমভাবে হবে না। বশীকরণ কখন হবে? তুমি নরেন্দ্র মোদীকে চেনো, বাট মোদী তোমাকে চেনে না। দুজন ব্যক্তিকে দুজনের চেনা হতে হবে। আচ্ছা, বা চোখে মানে চোখে দেখাও হতে হবে, হ্যাঁ, বা তার মনে কোনো না কোনো নেগেটিভ হোক বা পজিটিভ হোক, কোনো ফিলিংস থাকতে হবে। নেগেটিভকে পজিটিভ আমরা করে দেবো, সেটা ফ্যাক্টর নয়। আচ্ছা, তার জন্যই বশীকরণ। কিন্তু তার মনে কিছু তো অনুভূতি থাকতে হবে। আজ নরেন্দ্র মোদীর মনে তোমাকে নিয়ে কোনো অনুভূতি আছে? তোমাকে তো চেনেই না সে, তাহলে আমি কি করে প্রধানমন্ত্রী হব? বস করব কি করে আমি? আচ্ছা আচ্ছা, এরকম হয় না যে যাকে আমি দেখলাম একটা চোখে ওই বৌদিকে আমার ভালো লেগেছে, বশীকরণ করে দাও, এরকম কিছু হয় না। জাস্ট ম্যাটার অফ জোক, বাট বলে অনেকেই বৌদিকে বশীকরণ করে। হ্যাঁ, অনেক ক্লায়েন্ট আসে এরকম, মানে কি বলবো আর, তো এরকম আসে যে ওই বৌদিকে ভালো লেগেছে আমার চাই। আমি কারো সংসার ভেঙে, ওই বৌদির তো আর তোমাকে ভালো লাগেনি, তাহলে আমি কেন বশীকরণ করবো? তার এরম চলে।
তো বশীকরণ হয় এবং এই যে আদিবাসী তন্ত্র দ্রব্য দ্বারা, কিছু বিশেষ খুব সহজলভ্য দ্রব্য আছে, গাছের শেকড়, গাছের পাতা, পান, লবঙ্গ, মিষ্টি, যে কিছু খাইয়ে বশীকরণ করা যায়। ইভেন তুমি আমাকে একটা জিনিস বলছিলে কথা বলতে বলতেই, যে ধরো তার সাথে তোমার খুব একটা ভালো সম্পর্ক নেই, সে তোমাদের দুজনকে সহ্য করতে পারে না, সে যদি তোমাকে বাড়িতে এসে মিষ্টি দেয়, স্পেশালি সন্দেশ, আর সেটা যদি সাদা রঙের হয়, একদম খাবে না। কেন? কারণ মিষ্টি জাতীয় জিনিসে বশীকরণ খুব তীব্র বশীকরণ এবং খুব কুইক বশীকরণ হয়, আচ্ছা। তাড়াতাড়ি বশীকরণ যে কোনো জিনিসে হয়। সব থেকে লিকুইড আমি বলে দিচ্ছি জল, এর থেকে লিকুইড আর কিছু নেই, এবং সহজলভ্য একেবারে, জলেও বশীকরণ হয়। কিন্তু কিছু দ্রব্য আছে যেগুলো দ্বারা তীব্র এবং কুইক বশীকরণ হয়, লাইক মিষ্টি, সাদা মিষ্টি, লাড্ডু, পানের মধ্যে গোটা লবঙ্গ ভরে দিয়ে, এই জাতীয় দ্রব্যগুলো দিয়ে খুব তাড়াতাড়ি বশীকরণ করা হয়। ধরো কোনো মানুষ এমন আছে যাকে তুমি সহ্য করতে পারো না, হঠাৎ করে তার মনে খুব ভালোবাসা জন্মে গেল তোমার প্রতি এবং এসে বললো চলো বাড়িতে বাচ্চা হয়েছে মিষ্টি খাও, বা বিয়ে ঠিক হয়েছে মিষ্টি খাও, বা চলো একটা পান খাও। আমি তো বলবো যে ব্যক্তি কোনোদিন তোমাকে ভালোবাসলো না, হঠাৎ করে সে এসে যদি এই দ্রব্যগুলো দেয়, নেবেন না, নেবেন না, খাবেন না, বা নিয়ে নিলেন সেটাকে ফেলে দেবেন। আচ্ছা, ঠিক আছে, ফেলে দেবেন, সেই মিষ্টিটা প্যাকেট থেকে খুলে ছোবেনও না, আমি এটাও বলবো। বশীকরণ সব থেকে কি বলবো, মানে উচিত বশীকরণ যদি বলো, তাহলে আমি বলবো ধরো কোনো স্বামী বিয়ে করার পর স্ত্রীকে মারধর করছে, স্ত্রীর উপর অকথ্য অত্যাচার করছে, নানানভাবে অত্যাচার করছে, তখন একটা স্ত্রী তার স্বামীর প্রতি যদি বশীকরণ করে, সেটা হবে নৈতিক বশীকরণ, কারণ তার রাইট আছে তার স্বামীকে সঠিক পথে ফিরিয়ে আনার, বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে। এক্ষেত্রে আমি একটা ক্রিয়া বলবো, সেটা কামরূপ কামাখ্যা মায়ের একটা ক্রিয়া, এটাকে কেউ বাজেভাবে নেবেন না এবং প্রয়োগ করতে যাবেন না, কারণ আমি এখানে মন্ত্র বলবো না। মন্ত্র জানতে গেলে সেটা পরের কথা, বাট আমি মন্ত্র বলবো না। কি করবেন, মেয়েরা যখন মাসে ঋতুমতি হয়, পিরিয়ডস হয়, তখন যে প্যাডটা ব্যবহার করে সেখানে 3টে লবঙ্গ পুঁতে দেবে, গোটা লবঙ্গ ফুলওয়ালা। এবার প্রত্যেক দিন যখন বা সারাদিনে যদি 4বারই প্যাড চেঞ্জ করে, প্রত্যেকবার লবঙ্গটা তুলবে, ওই লবঙ্গই, তারপর যতবার প্যাড চেঞ্জ করবে ওই লবঙ্গটাই প্যাডের মধ্যে দিতে থাকবে। 4 দিন পুরো ঋতুস্রাব বন্ধ হয়ে যাওয়ার পর ওই লবঙ্গগুলো তুলে রোদ্রে শুকিয়ে তাকে গুঁড়ো করে যদি তার স্বামীকে জল, ডাল, তরকারি যে কোনো জিনিসে একটু একটু করে মিশিয়ে খাওয়ানো যায়, তীব্র বশীকরণ হবে মন্ত্র দ্বারা। মন্ত্র আমি বলবো না। ইভেন তুমি একটা কিউরিওফাইটে ঘটনা শেয়ার করেছিলে, একই ঘটনা, এবং সবথেকে আমার দুঃখজনক লেগেছে, এখানে একজন ক্লায়েন্ট আমাকে ফোন করে বলেছে যে দিদি আমি এটা প্রয়োগ করেছি, কাজ হয়নি। আমার বক্তব্য, ওখানে কি আমি মন্ত্র বলেছিলাম? আজও আমি বলছি না। তাহলে মানুষ, এগুলো খুবই গুপ্ত ব্যাপার, এগুলো গুহ্য, তন্ত্র মানেই গুপ্ত, তন্ত্র ওপেনলি দেখাবার জিনিস নয়, এবং গুহ্য বলেই গুহ্য কালী মায়ের উপাসনা হয়। যা জিনিস গুপ্ত, যা গুহ্য, যা চোখে দেখা যায় না, তাই তন্ত্র। তাহলে আমি যেখানে মন্ত্র বলছি না, আপনি এতটা ডেসপারেট বা এতটা হলেন কি করে যে কারুর পরামর্শ, গুরুর অনুমতি ছাড়া আপনি এই ক্রিয়া নিজের হাজব্যান্ডের ওপর করলেন? আমি একটা উদাহরণ দিচ্ছি, তার মানে এই নয় যে আমি মুড়ি মুড়কির মতো সবাইকে প্রয়োগ করতে বলবো। আরেকটা আছে, কোনো রবিবার দেখে যদি কোনো নারী তার নখ, তার চুল কেটে সেটাকে কর্পূর দিয়ে জ্বালিয়ে দেয়, যে ভস্যটা হবে সেটা একটা কাগজে মুড়ে রেখে নিল। এবার প্রত্যেক দিন ওই পুড়ে যাওয়া নখ আর চুলের গুঁড়ো যে কোনো দ্রব্যে মিশিয়ে যদি স্বামীকে খাওয়াতে থাকে, তীব্র বশীকরণ হবে। এখানেও মন্ত্র আছে, আমি মন্ত্র বলছি না, সব জিনিসের মন্ত্র আছে। এবং এই মন্ত্র বা এই বশীকরণ তখনই কাটবে যদি দুধে চিনি মিশিয়ে, তারও মন্ত্র আছে, সেটা বলে সেই স্বামীকে খাওয়ায়, তবেই এই বশীকরণটা কাটবে। মানে আমি কিছু মনে করো না, একটা জায়গা থেকে বলছি, তুমি যেগুলো বললে না, মানে আই ডোন্ট নো, বলা ঘেন্না অবশ্যই, এরপরে যা বলবো আরো ঘেন্না। কোন, এটা তো আমি স্ত্রী বললাম, এবার ছেলেরা বলবে আপনি ছেলেদের জন্য কিছু বলুন। ছেলেরাও তো বস করতে চায়, হতে পারে এমন অবাধ্য স্ত্রী আছে যে কিনা পরকীয়া করছে। আজকাল তো পরকীয়া ঘরে ঘরে, স্ত্রীরাও করে, স্বামীরাও বীতশ্রদ্ধ। তারা কি করবেন, সকালে ঘুম থেকে উঠে যখন বাথরুম করবেন, ফার্স্ট বাথরুম, 3 ফোঁটা নিজের মূত্র, প্রথম যে মূত্রটা বেরোবে সেটা নিয়ে একটা বোতলে রেখে দেবেন। প্রত্যেক দিন এটা করে যখন একটা শিশি, আমি ধরলাম হোমিওপ্যাথি একটা শিশি এরম ভরলো, ওই মিশিয়ে যদি স্ত্রীকে খাওয়ান, মন্ত্র আছে, স্ত্রী বশীভূত হবে।
আচ্ছা, এই হলো আদিবাসী তন্ত্র। খুবই সহজলভ্য দ্রব্য, যা তোমার ঘরে পাওয়া যায়, কিন্তু খুবই নোংরা। এখানে আরেকটা মন্ত্র কার্যকর স্ত্রীদের ক্ষেত্রে বলবো। এক বিশেষ ধরনের সিঁদুর আছে যা কামাখ্যা থেকে আমরা নিয়ে আসি, একে বলা হয় কাম সোহাগী সিঁদুর। নামটাতেই বুঝতে পারছো, কাম সোহাগী সিঁদুর। যদি স্বামী স্ত্রীকে পছন্দ না করে অকারণ, এটা কেউ মিসইউজ যদি করে, আমি এটাও বলবো যে স্বামী হয়তো ভালোবাসে কিন্তু তার মনে ফালতু একটা ডিপ্রেশন চলছে যে আমার স্বামী আমায় ভালোবাসে না, তার উপরে এই ক্রিয়াটা করি, কোনো কার্য হবে না। কাজটা নৈতিক হতে হবে, আমি বারবার বলবো, এবং উপযুক্ত কারণ থাকতে হবে। যদি স্বামী সেরম হয়, মারধর করছে, একটা বাচ্চা আছে তাকে দেখছে না, রোজ ড্রিঙ্ক করে আসছে, তার কাছে করুন। কি করবেন? কাম সোহাগী সিঁদুর আমাদের কাছে পাওয়া যায়, আপনি নিলেন, সেই সিঁদুর মায়ের খাড়ায় ঠেকালেন। তারপর একটা মন্ত্র আছে, সিন্দুর রানী নিলেম তোমা হতে মায়ের খাড়া। আমার এই মন্ত্রে বীজ তন্ত্রে সিঁদুর পড়া, অমুক কপালে দিলাম ফোঁটা, অমুক তখনই হবে বোকা পাঁঠা। কার দোহাই? কামরূপী কামাখ্যা মায়ের দোহাই। এটা পুরোটা আদিবাসী তন্ত্র। এটা আদিবাসী তন্ত্র। আমার বাণী যদি মিথ্যা যায়, 33 কোটি দেবতার মাথা খায়। এখানে মন্ত্রটা বলছে অমুক কপালে দিলাম ফোঁটা, মানে যে ব্যক্তি সিঁদুরটা পড়ছে তার নাম বলবে এখানে, অমুক। অমুক হবে বোকা পাঁঠা, মানে তার স্বামী হবে বোকা পাঁঠা। ঠিক আছে? হাস্যকর হলেও আদিবাসী তন্ত্র তো একটু হবে, কিন্তু কুইক রেজাল্ট। এবং যে কোনো সিঁদুর দিয়ে করলে হবে না, কাম সোহাগী সিঁদুর দ্বারাই করতে হবে, মানে সেটা একটা মন্ত্রতন্ত্র দিয়ে তৈরি করতে হবে। এবার আমি একটা সর্বকাজের কমন মন্ত্র বলছি, কিন্তু এখানে আমি দ্রব্য বলবো না, পদ্ধতি বলবো না। যেখানে আমি মন্ত্র বলবো সেখানে আমি পদ্ধতি বলবো না, যেখানে পদ্ধতি বলবো অনৈতিক কিছুতে ইউজ করতে না পারে। অনেকে করে নেবে, মানুষ এত ডেসপারেট হয়ে যায় এগুলো নিয়ে, বলবে যে আমি এত কষ্ট আছি, করতে বাধ্য, কিন্তু এটা বোঝে না এই এফেক্টটা তোমার উপরও পড়তে পারে। মানে ধরো অনেক কিছু রয়েছে যেগুলো ব্যাকফায়ার করে যায়, ব্যাকফায়ার করে, আমাদের উপরই করে, তো তোমার তো কোনো প্রোটেকশন নেই, তোমার তো করতেই পারে। আমরা এত ঠাকুর দেবতা পুজো করছি, এত স্পিরিচুয়ালিটি কাজকর্ম করছি, তারপরেও হচ্ছে, তো তোমাদের তো হবে। এখানে মন্ত্রটা হচ্ছে, এটা বশীকরণ, স্তম্ভন, মারণ সব ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু যখন যে কাজটা করব তখন দ্রব্যগুলো চেঞ্জ হয়ে যাবে। মন্ত্রটা হচ্ছে 12 মন সরিষা 13 মন রায়, চল চল সরিষা কামরূপ যায়। কামরূপ কামাখ্যা মায়ের দোহাই, জয় দোহাই বিবি ওস্তাদের দোহাই, বিবি ফতেমার দোহাই, আবার সেই আমার বাণী যদি মিথ্যা যায়, 33 কোটি দেবতার মাথা খায়। এগুলো বেসিক্যালি আমি এখানে আমি একটা কথা বলি, লাইন স্কিপ করেছি, আমি পরপর বলিনি যাতে মানুষ মিসইউজ না করে। এইগুলো পুরোটা ম্যানিফেস্টেশনের উপর হয়, মানে বিশ্বাস, ম্যানিফেস্টেশন, মন্ত্রের যে পাওয়ার, উচ্চারণের যে ফ্রিকোয়েন্সি, ভাইব্রেশন। একটা জিনিস ভুলে যাচ্ছ, আদিবাসী তন্ত্র উঠেছে কিন্তু ঘটোৎকচ। তখনকার দিনে অত তন্ত্রের ছিল না, তারা দ্রব্য দিয়েই করতো, গাছের শেকড় থেকে করতো। এগুলো 110% কার্যকর হয়। এবার আমি বলে দিচ্ছি উচ্চাটনের একটা ক্রিয়া, মন্ত্র বলবো না। সবার বাড়িতে ধোবা আসে, ধোবা কাপড় জামা নিতে, এখন অনেকটা কমে গেছে, বাট যদি আসে আপনার বাড়িতে, ধোবা যখন চলে যাবে তখন ধোবা যেখানে দাঁড়িয়ে ছিল ওর মাটিটা কিছুটা নেবেন 3 আঙ্গুলে, নিয়ে যে ব্যক্তিকে আপনি উচ্চাটন করতে চাইছেন, গল্প করতে করতে তার মাথায় ছড়িয়ে দেবেন, উচ্চাটন হয়ে যাবে। উচ্চাটনটা কি? উচ্চাটন মানে উপড়ে ফেলা। ধরো অনেক ভাড়াটে আছে যারা দীর্ঘদিন একটা বাড়িতে থেকে যায়, উঠতে চায় না, ঝামেলা ঝঞ্ঝট, উকিল কেস, অনেক কিছু হয়ে যাচ্ছে, তাকে তোলার জন্য উচ্চাটন মানে উপড়ে ফেলা। যাকে আপনি জীবন থেকে সরিয়ে দিতে চাইছেন, উচ্চাটন করতে চাইছেন, তার মাথায় ছড়িয়ে দিন, উচ্চাটন হয়ে যাবে। কারোর বাড়ি থেকে কাউকে যদি উৎখাত করতে চান, কি করবেন? অমাবস্যার রাতে শ্মশানে যাবেন, চিতা থেকে কয়লা নেবেন, 7 বার কালো সুতো দিয়ে সেই কয়লাটাকে প্যাচ করবেন একটা কাপড়ে, কালো কাপড়ে কয়লাটাকে রেখে 7 বার রাউন্ড আপ করে সেই কয়লাটা একটা মন্ত্র দ্বারা অভিমন্ত্রিত করে যার বাড়িতে ছুঁড়ে দেবেন, পাড়ায় যাকে আপনার পছন্দ হচ্ছে না, যার বাড়িতে ছুঁড়ে দেবেন, ও 1 বছর বলবো না, আমি 6 মাসের ভেতর ওই জায়গা ছেড়ে দেবো। আমরা অনেক ক্ষেত্রে শুনি সেটা হচ্ছে যে কেউ কাউকে বান মেরেছে। এই যে বান মারা ব্যাপারটা কি? বান মারা এক প্রকার মারণ ক্রিয়া। আচ্ছা, ঠিক আছে। যদি যে ব্যক্তিকে বান মারা হচ্ছে সে যদি 7 সমুদ্র 13 নদীর পারেও থাকে, সেই বান কিন্তু লাগবে। বান মারা মারতে এখানে অর্জুনের তীর ধনুকের কথা বলা হচ্ছে না, মন্ত্র দ্বারা বান মারা হয়। ঠিক আছে। এই বান বা মারণ ক্রিয়া করা হয় সাধারণত, আবার বগলা বলো বা এক্ষেত্রে বা ছিন্নমস্তা দিয়ে বা মারণ ক্রিয়া করা হয়। এটা
খুবই নোংরা একটা কাজ আমি বলবো। কিন্তু কখনো কখনো এটাই আবার খুব ভালো হয়ে যায়, কারণ যে আমার ক্লায়েন্ট হবে সে যদি বলে যে এই ব্যক্তি খুব ডিস্টার্ব করছে, তাকে অকারণ অহেতুক জ্বালাতন করছে, তাকে বান মেরে দিতে, আমি এখানে বলবো আমি বান মারবো না, কারণ বান মারা অনৈতিক কাজ। বান মারা অর্থাৎ তাকে আমি শুইয়ে দেওয়া বিছানা একেবারে, তাকে স্তম্ভন করে দাও। স্তম্ভন বলতে বাক স্তম্ভন, পদস্তম্ভন, বুদ্ধি স্তম্ভন। বুদ্ধি স্তম্ভন করে দিলে কি হবে, ও যে ভাবছে, ধরো তোমার সম্পর্কে আমি ভাবছি এটা করব, সেই বুদ্ধিটা ওই জায়গাতে স্তম্ভিত হয়ে যাবে, মানে ওর ভাবনাটা পুরো ডাইভার্ট হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, সে তখন ভাববেই না যে তার ক্ষতি করি। তাহলে আমি যদি স্তম্ভন করে কাজটা মিটে যায়, আমি কাউকে কেন অহেতুক মারবো? বাট কিছু কিছু ক্ষেত্রে নেসেসারি হ্যাঁ, নেসেসারি হয় এবং অনেকে করে, অনেকেই মারণ ক্রিয়া করে। সেটা ঘটনা শুনে নির্ধারণ করা হয় যে কি কাজ করা হবে, কি কাজ করা হবে। এই যে কাজগুলো হয়, এখানে আরেকটা যেটা ব্যাপার হচ্ছে খুঁটি পুঁতে দেওয়া। এই খুঁটি পোতার ব্যাপারটা কি? এটাও আই থিঙ্ক আদিবাসী তন্ত্রের মধ্যে আসছে। এটা নিয়ে আমি বিস্তরে আলোচনা করব না, কারণ এটা খুবই কার্যকর একটা প্রয়োগ, খুবই কার্যকর। এটা অনেক লোক অনেক বাজে কাজে মিসইউজ করতে পারে। তাই আমি এখানে বলবো, যে খুঁটিতে ছাগল বা গরু বাঁধা থাকে, দীর্ঘদিন বাঁধা আছে, সেই খুঁটি তুলে নিয়ে যদি কোনো শ্মশানে কৃষ্ণ অষ্টমীর রাতে যে ব্যক্তিকে আপনি মারতে চাইছেন, বা শুধু মারা বলবো না, মারা বাঁচানো তার কৃপা, ঈশ্বরের কৃপা ছাড়া হবে না। হ্যাঁ, আপনি তাকে সমূলে বিনাশ যদি করতে চান, তার নাম করে কিছু মন্ত্র আছে, মন্ত্র না হলে কোনো ক্রিয়াই কার্যকর হবে না। যদি সেই খুঁটি শ্মশানে পুঁতে দেন এবং সেই খুঁটি যদি না তোলা হয়, যদি পোতাই থাকে, সেই ব্যক্তি 1 বছরের ভেতর থেকে তার শুরু হবে পতন, সমূলে পতন হবে। সেটা হতে পারে হয় তার ছেলের উপর দিয়ে, তার বউয়ের উপর দিয়ে, তার বংশ পরম্পরায় হতে থাকতে পারে। তাই আমি বলবো এটাকে কেউ বাজেভাবে প্রয়োগ করবেন না। আর ইভেন তুমি মন্ত্র বলছো না তো কেউ করতেও পারে। আমি মন্ত্র ওই তো বললাম, মন্ত্র না বললেও মানুষ এত ডেসপারেট হয়ে যায়, কাজগুলো করে দেয়, লাভ হয় না, কিচ্ছুই লাভ হবে না। তখন বলবে তন্ত্র বাজে, তন্ত্র বদনাম। ধরো কেউ করলো, মন্ত্র ছাড়া এই জিনিসটা করলো, তার উপর তো ব্যাকফায়ারও আসতে পারে। হ্যাঁ, ব্যাকফায়ারও আসতে পারে, আপনারই সমূলে বিনাশ হয়ে যেতে পারে। তাই আমি বলবো উপযুক্ত কারণ ছাড়া, মন্ত্র ছাড়া, দীক্ষা ছাড়া, দীক্ষাও ইম্পর্টেন্ট, এই কাজ করবেন না, কেউ করবেন না। কারণ তখন কিন্তু আপনাকে কেউ সামলাতে পারবে না। একদম, নিজের কর্মের ফল নিজেকে ভোগ করতে হবে। এবার আরেকটা জিনিস আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে যে, ধরো এরকম টাইপের খুঁটি পোতা, বান মারা, এরকম টাইপের কাজ হয়েছে, সে খুব বাজে অবস্থায় রয়েছে, সেইগুলো ঠিক করা হয় কিভাবে? সেগুলো পেশেন্টকে নিয়ে আসতে হবে, এখানে পেশেন্টই বলবো আমি, তাকে নিয়ে আসতে হবে, তাকে দেখে আমাদের কিছু ক্রিয়া আছে, তার মাধ্যমে তাকে ঠিক করা যায়। পৌষ্টিকর্ম, পুষ্টিকর্ম, হ্যাঁ, ঠিক করা যায়। এবার এখানে একটা, আমরা অনেক ডার্ক জিনিস নিয়ে কথাবার্তা বলেছি, ঠিক আছে, আমি একটা জিনিস জানতে চাই। ধরো কেউ ব্যবসা করছেন বা চাকরি করছেন, যাই করছেন, তার ব্যবসায় উন্নতি সে চায়, ঠিক আছে, তাহলে তন্ত্রের মাধ্যমে কি সেটাও করা যায়? এখানে তন্ত্রেরও দরকার নেই, একটা দ্রব্য রাখলেই হয়ে যাবে, রামবাণ উপায়। ধরো তুমি বা আমি, ধরুন দর্শকদের বলবো, ধরো রাস্তা দিয়ে যাচ্ছ, কালো বেড়াল অপঘাতে বা অ্যাক্সিডেন্টলি মারা গেছে, সেই বেড়ালের লেজকে কেটে নিয়ে চলে এসো, রোদে শুকনো করো, ক্যাশের বাক্সে রেখে দাও, হু হু করে ক্লায়েন্ট আসবে। অনেক তো হলো কনভালেক্সা, অনেক তো হলো অনেক মন্ত্র, এই ক্রিয়াটা করে দেখুন। বাট এই যে কনভোলেক্সা বা এইসব যে সুইচ ওয়ার্ডস আছে, এইগুলো করলে কাজ হয়? হ্যাঁ, হয়। সবার নিজস্ব নিজস্ব পন্থা আছে, আমি কাউকেই ছোট করব না, সবার নিজস্ব। যেমন এটা অনেকে করে অ্যাঞ্জেল ট্রিটমেন্ট, রেকি আছে, ট্যারো আছে, অনেক কিছু আছে, সবার বিদ্যা বিভিন্ন পৃথক। আমি এখানে আদিবাসী তন্ত্র নিয়ে যখন কথা বলছি, তো আমি এখানে দ্রব্য নিয়েই কথা বলবো। ধরো কালো বেড়াল, মৃত কালো বেড়াল, তার লেজ কেটে, এই জিনিসটা সবাই পারবে না, টু বি অনেস্ট। খুবই কোইন্সিডেন্টলি হতে হবে, অপঘাতে মৃত্যু, কালো বেড়াল, তাহলেই তার লেজ কেটে তুমি আনতে পারো। এটা ছাড়া অন্য কিছু যদি বলো, যে ঘোড়ার নাল, ঘোড়ার নাল, কালো ঘোড়ার নাল, ঠিক আছে, ওটা ওই যিনি বসে আছেন ঘোড়া নিয়ে, তার কাছ থেকে চেয়ে নিলে হবে না। ঘোড়া ছুটতে ছুটতে যদি নাল অটোমেটিক পড়ে যায়, তাহলে তাকে কালো কাপড়ে মুড়ে ক্যাশের বাক্সে রেখে দিন। কিন্তু এখানে রাখার ক্ষেত্রেও মানুষ বা টাঙাবার ক্ষেত্রেও ভুল করে, ঘোড়ার নালটাকে কি করে টাঙিয়ে দেয়, দেখা গেল ঘোড়ার নালটা এইভাবে রাখলো, এইভাবে নিচের দিকে ইউটা, তাহলে আপনার আর্থিক অবনতি হবে। উল্টো করে রাখতে, উপরে রাখতে হবে, তবেই ঊর্ধ্বগতি প্রাপ্ত হবে, নাহলে অধোগতি প্রাপ্ত হবে। আচ্ছা, তোমাদের তো অনেকেই কন্ট্যাক্ট করে যারা একটু খেলাধুলা পছন্দ করে, একটুখানি। খেলাধুলা মানে
বুঝতেই পারছো লটারি এই সেই হ্যান ত্যান, লটারি। ঠিক আছে। এইগুলোর ক্ষেত্রেও কি কাজ করে এরকম? মানে এটা আমার কিউরিওসিটি হলো, তাই আমি জানতে চাইলাম। পেঁচার পালক, কাকের পালক শুকনো করে কেটে কবজে ভরে জুয়া খেলতে বসুক, লটারি কিনুক, লেগে যাবে। কিন্তু আগেই বলবো ছক করে নিতে। আদৌ আপনার ফাটকা বিজনেস যদি থাকে, হ্যাঁ ফাটকা বিজনেসে যোগ থাকে, বা অনেকে শেয়ার মার্কেটে টাকা লাগায়, কিন্তু শেয়ার মার্কেট ফাটকা বলবো না আমি, এটা অনেকটা সায়েন্স বা পড়াশোনাও লাগে, হ্যাঁ। বাট আমি এই প্রপারলি জুয়ার ক্ষেত্রেই যাচ্ছি বা লটারি ক্ষেত্রে। আপনার যোগ যদি থাকে কিন্তু তবুও লাগছে না, তাহলে এই রামবান উপায় করে দেখুন, লেগে যাবে। যাই হোক, এই জিনিসগুলো জানলাম একটুখানি লাইটার সাইডে। তুমি আসনের ব্যাপার বলছিলে, যখন আমরা ঘটনাটা শুনছিলাম যে তুমি একটা পার্টিকুলার আসনের ওপর বসে সেই সাধনাটা করেছো, এই যে আসন, তন্ত্রে এই আসনের এতটা ইম্পর্টেন্স কেন? তন্ত্রে আসনেরই গুরুত্ব রয়েছে, এবং আমি তো বলবো শুধু তন্ত্র কেন, যে কোনো বৈদিক উপাচারে বা যে কোনো সামান্য ঘরে নারায়ণ পুজো করলেও তুমি কখনো দেখেছো পুরোহিতকে আসন ছাড়া বসতে? না। তারা হয় আসন নিয়ে আসেন বা চেয়ে নেন। কম্বলের আসন হচ্ছে একটা কমন আসন, যেটা সবাই ব্যবহার করতে পারে, সব কাজে ব্যবহার করা হয়। কুশের আসন ব্যবহার করা হয় মারণ, উচাটন, স্তম্ভন এইসব ক্রিয়া করার ক্ষেত্রে। আরেকটা মহা আসন আছে, এছাড়া সব সাধনায় আমরা জানি যে যে লাশ সেই আসন। আচ্ছা। যে যিনি সাধনা করছেন তার জন্য ওই মরদেহটাই আসন, সব আসন, যে লাশটা থাকছে। কিন্তু এখানে আমি আরেকটা আসনের কথা বলবো, যেটা খুবই ভাইটাল আসন, এবং এই আসনে বসে খারাপ কাজই করা হয়। কি আসন? সাধারণ মানুষের জন্য নয়, এটা কোনো তান্ত্রিকদের জন্য বা অঘরীদের জন্য। সেটা হচ্ছে কোনো প্রেগনেন্ট মহিলা, সেটা 6 মাসের ঊর্ধ্বে তাকে প্রেগনেন্ট হতে হবে, যদি বজ্রপাতে মারা যায়, বজ্রপাত হতে হবে, প্রেগনেন্ট হতে হবে 6 মাসের ওপরে, তাহলে কোনো সেরকম তান্ত্রিক যদি খোঁজ পায়, সে ওই মহিলার পেট কেটে বাচ্চাটাকে বার করবে। বাচ্চাটাকে বার করে তাকে চান করানো হবে, যদিও তখন পরিপূর্ণতা পায় না সেই বাচ্চাটা, হ্যাঁ। তাকে চান করিয়ে সুগন্ধি দ্রব্য দেওয়া হবে, কপালে তিলক দেওয়া হবে, রক্তের তিলক দেওয়া হবে, এইসব করিয়ে প্রত্যেক দিন তাকে রোদে শুকনো করা হবে এবং মুগুর দিয়ে পেটানো হবে। মৃত বাচ্চাটাকে মুগুর দিয়ে পিটিয়ে পিটিয়ে শুকনো করে করে একটা আসন তৈরি করা হবে। ওই আসনে বসে যা কাজ করবে তা সিদ্ধ হবেই, 1 সেকেন্ডের মধ্যে সিদ্ধ হবে। এবং ওই আসনটা আমি তো বলবো প্রেতাসন হয়ে গেল, প্রেত বা মরদেহের এক টাইপ অফ। তো এটা নেগেটিভ কাজের জন্য ইউজ করা হয়। আজকের কনভারসেশনটা ভীষণ ডার্ক হয়ে গেছে আমাদের, যেটা আমি বুঝতে পারছি। থ্যাংক ইউ পূর্ণিমাদি কৌস্তবের আড্ডাতে আসার জন্য। ইভেন তোমার লাইফের আরও অনেক কেস রয়েছে, অডিয়েন্স যদি চায় তাহলে ডেফিনেটলি, এবং আমাদেরও যদি সুযোগ হয়, আমরা এরকম আরও একটা আড্ডাতে তোমাকে দেখতে চাই। থ্যাংক ইউ এই ইনফরমেশনগুলো দেওয়ার জন্য। বাট একটাই জিনিস যেটা আমি চাইবো, সেটা হচ্ছে কেউ যেন এইগুলো খারাপ কাজে বা খারাপ কাজে যেন ইউজ না করে। আমিও এটাই লাস্ট একটা কথা বলতে চাই, যে আমি অনেক কিছু হয়তো বললাম, অনেকে মন্ত্র না করেও প্রয়োগ করতে পারে, বাট নিজের জীবন নিজের হাতে নিয়ে করবেন, কারণ এর পরিণতি কি হতে পারে আমিও জানি না, আপনিও জানেন না, ঈশ্বর জানে। তাই আপনার কর্মের ফল আপনাকে ভোগ করতেই হবে। তাই আমার কোনো ক্রিয়া উপযুক্ত গুরু ছাড়া করতে যাবেন না, কারোর পরামর্শ ছাড়া করতে যাবেন না। টু বি ভেরি কেয়ারফুল। একদম। জয় মা তারা, জয় গুরু বামদেব। তোমার কাছে এসে আবার অনেক ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ। চলো দেখা হচ্ছে আবার। চল। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। কোন পোর্শনটা সব থেকে বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে সেটা এক্ষুনি কমেন্ট করে জানান। এবং হ্যাঁ, আপনারাও যদি আমার সাথে এরকম একটা পডকাস্ট করতে চান, এরকম একটা আড্ডাতে বসতে চান, তাহলে ডেফিনেটলি যোগাযোগ করুন। যোগাযোগের মাধ্যমগুলো আমি ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি। আর আপনার যদি লাইফে কোনো স্পিরিচুয়াল হেল্প লাগে, সেটার জন্য আমাকে যোগাযোগ করতে পারেন। তাহলে চলুন, আমি আর কথা বাড়াচ্ছি না, দেখা হচ্ছে কৌস্তবের আড্ডার পরবর্তী একটি আড্ডাতে। ততক্ষণ অবধি আমাদের আরও 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।